আছে তাহলে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 4 এর 5 নাম্বার লেকচার আমরা এখন শুরু করব। মূলত শিডিউলিং টেকনিক্স নিয়ে আমরা শুরুতে আলোচনা করব। শিডিউলিং টেকনিক্স এখানে দুটো অলরেডি আপনারা দেখতেছেন, দুটো ওয়ার্ড, একটা হচ্ছে ফরওয়ার্ড শিডিউলিং, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড শিডিউলিং। এইটা দেখে মাথায় কিছু আসতেছে? একটা সামনে একটা পিছনে। হ্যাঁ, আগে পিছনে, আগে আর পিছে বলতে কি মিন করে, কি বোঝানো, কি বোঝাতে পারে? কোন আইডিয়া আছে? মানে শুনে কি অর্ডার মনে হচ্ছে? পাওয়ার আগে হচ্ছে আমার পজিটিভ মানে অর্ডার পাওয়ার আগে করণীয় আর অর্ডার পরে ফিনিশিং। অর্ডার পাওয়ার আগে করণীয়, পরে করণীয়, এরকম মনে হচ্ছে? এটা মনে হচ্ছে যে আমার মানে একটা হচ্ছে ওয়ার্কিং যেটা কাজ ওটা শিডিউল, আর একটা হচ্ছে আমার প্ল্যানিং যেটা কাজের ক্ষেত্রে ভিজুয়াল না। আচ্ছা, এবার আমি একটু বলি, এমন না যে এই দুটা মিশে আমার একটা শিডিউলিং হচ্ছে, তা না, এই দুটো কিন্তু সেপারেট ওয়ে, মানে ভার্সিটিতে ঢোকার গেট দুইটা, কিন্তু আপনি ভার্সিটিতে ঢুকতে পারতেছেন, এদিক দিয়ে এসেও ঢোকা যাচ্ছে, মেইন গেট দিয়ে কামাল আদালত দিয়ে এসেও ঢোকা যাচ্ছে, অথবা ভিতর রাস্তা দিয়ে এসেও ঢোকা যাচ্ছে, তাই না? তো এখানে ফরওয়ার্ড শিডিউলিং আর ব্যাকওয়ার্ড শিডিউলিং, যাই হোক আমি যে আনসারটা চাচ্ছিলাম সেটা পাইনি। এটা একটা ছবি, ঠিক আছে? এই ছবিটাতে কি দেখা যাচ্ছে? এই ছবিটাতে প্রথমে আমার হচ্ছে কিছু অর্ডার আসছে, ঠিক আছে? কিছু অর্ডার আসছে, কিছু অর্ডার কি আসতে পারে? আমাকে 50 পিস পুরি বানাই দিতে হবে। অর্ডার আসার পর আমি ম্যাটেরিয়ালস রেডি করলাম। ম্যাটেরিয়ালস বলতে কি? আমার সেলাই করা ম্যাটেরিয়াল ধরুন আমার কাছে আছে, সিওন রেডিমেড গার্মেন্ট আমার কাছে আছে। এখন আমি ওই গার্মেন্টগুলো ম্যানেজ করলাম। এবার ওটাতে আমার বায়ার চাইছে নির্দিষ্ট কিছু ডিজাইন, নির্দিষ্ট কিছু প্রিন্টের মেথড ফলো করে প্রিন্ট করে দিতে হবে। আপনারা কি আমার প্রিন্টিং এর ক্লাসগুলো পাইছিলেন না? প্রিন্টিং যে অনেক প্রকার, অনেক ভেরিয়েশন আছে, 12-13 পড়লো না আমার ক্লাসটা, ওয়ার্ড প্রসেসিং টুল। তো আপনাকে বলে দিল যে পাফ প্রিন্ট হবে, পাফ প্রিন্ট হবে, যেটা আবার রাতের বেলা দেখা যাবে গ্লোইং ডাটা। তো এরকম যেটা বললো সে অনুযায়ী আপনি এখন ম্যাটেরিয়ালগুলো রেডি করবেন, ঠিক আছে? ম্যাটেরিয়াল স্টেজিং বা ম্যাটেরিয়াল প্রিপেয়ার এটা করলেন, করার পর ট্রান্সপ্ল্যানিংটা কি? যে আমার গার্মেন্টগুলো কখন আসবে, গার্মেন্টগুলো তো ধরেন এই যে গার্মেন্ট নিয়ে আসার দায়িত্ব দিচ্ছেন আলামিনকে, ওর বাসার সামনে থেকে গুলিস্তান, ও মানে রাস্তায় পড়ে, ও হচ্ছে গার্মেন্ট নিয়ে আসবে, নিয়ে এসে আজকেই প্রিন্টিং এর শিডিউল আপনারা নিছেন, ভার্সিটিতে ধরেন আপনারা প্রিন্ট করবেন। তো ও গার্মেন্টগুলো নিয়ে আসলো, একটা দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত আপনারা টাইম পাইছেন প্রিন্ট করার জন্য। ওই টাইমে এসে প্রিন্ট করতে হবে, ঠিক আছে? তো ওই টাইমে এসে প্রিন্ট করতে হলে এই যে এটা একটা ট্রান্সপ্ল্যানিং মানে কি? দুইটা ভিন্ন ভিন্ন প্ল্যান, যে আমি গার্মেন্ট নিয়ে আসবো আর আমি প্রিন্ট করব, এই দুটাকে কি আমি কানেকশন করে দিলাম কি করলাম না? যে আমি এমন ভাবে করব যে গার্মেন্টটা এনে মাত্র প্রিন্টে আমি দিয়ে দেবো, এবং প্রিন্ট করে আবার সাথে সাথে এখানে দিয়ে দেবো, মানে এই প্রিন্টের জন্য আমি এখানে 2 দিন 3 দিন ফেলে রাখবো না। এটা হচ্ছে ট্রান্সপ্ল্যানিং, এই ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এটা। তারপর হচ্ছে লোডিং, ঠিক আছে? আমার প্ল্যান অনুযায়ী পরের দিন আলামিন গেল একটা সিএনজি ভাড়া করে, ও হচ্ছে 10টা বাজে, সরি, ও হচ্ছে 8টা বাজে বাসা থেকে বের হয়ে ওখানে পৌঁছে গেল 8:45-এ, জিনিসপত্র প্যাক করে নিল 9:30 বাজে ক্যাম্পাসে এসে পৌঁছে গেল। তাহলে এরপর 10টা বাজে আমি কি করব? লোডিং, মানে আমার প্রিন্টিং এর অ্যাকচুয়াল ওয়ার্ক এটা শুরু হয়ে যাবে। লোডিং মানে কি? ওই যে মেশিন ম্যাটেরিয়ালের কাজ কাম, যেটা মেইন কাজ, যেটা লোডিং এর পরে যে আমার প্রিন্টিংটা কমপ্লিট হয়ে গেল, গুডস ইস্যু হয়ে গেল। তারপরে আমি হচ্ছে একটা ডেলিভারি ডেট কনফার্ম করে আমি সেই ডেটে ডেলিভারি দিয়ে দিলাম, যে 50 জন আমার কাছে অর্ডার করছিল বা একজনই অর্ডার করছে 50 পিস। এইটা সোজা ফ্লোটা দেখছেন? এটা সোজা মানে সামনের দিকে যাচ্ছে, ঠিক আছে? সামনের দিকে যাওয়া বলতে কি? এটা একটা ধাপ ধাপ ফলো করে যাচ্ছে, মানে ব্যাপারটা বুঝেন। আপনারা যদি এখন 6 তলা থেকে হেঁটে নিচতলায় নামতে বলি, তা আপনারা কিভাবে নামবেন? 5 তলা, 4 তলা। হ্যাঁ, এইটা হচ্ছে ফরওয়ার্ড শিডিউলিং। কথাটা বুঝে গেছে না বুঝে যাবে? কোনো প্রশ্ন আছে, কনফিউশন আছে? আগে বুঝছেন? না বুঝলে বলেন, কোনো জায়গায় না বুঝলে নাকি? মানে ধাপে ধাপে কাজটার দিকে যাওয়াটা। হ্যাঁ, যে আপনি 6 তলা থেকে যদি নিচতলায় নামতে বলি, তাহলে তো 7 তলায় যাওয়ার কোনো দরকার নেই। এটা হচ্ছে ফরওয়ার্ড শিডিউলিং। ব্যাকওয়ার্ড শিডিউলিং, ব্যাকওয়ার্ড শিডিউলিং এ অর্ডার দিবে,
অর্ডার দিয়ে ও ডেলিভারি ডেটটা ফিক্স করে দেবে। আমাকে 2 সপ্তাহের ভিতর অর্ডার দিতে হবে, মানে আমাকে 2 সপ্তাহের ভিতর ডেলিভারি দিতে হবে। এই একটা জিনিস আলাদা, একটা শর্ত জুড়ে দিচ্ছে, যেটা ওপরে কোনো শর্ত ছিল না। ফরওয়ার্ড শিডিউলিং এ যে শর্তটা ছিল না, আমি আর আমার বন্ধু আমরা হচ্ছে ওই যে আমার বন্ধুর স্যুট সেলাইয়ের জন্য যে এতে গেল, টপ 10 এ গেল, গিয়ে কি করে দেওয়া হয়েছে, আগে বলে দেওয়া হয়েছে যে 24 তারিখ পরীক্ষা, 23 তারিখের ভিতরে আমার কিন্তু স্যুটটা 7 দিনের ভিতরে স্যুটটা আমাকে প্রিপেয়ার করে দিতে হবে। তো এইটা তাহলে কি, এই এখন টপ 10 কে যে অর্ডারটা দিয়ে আসলাম, ওকে কি এখন অর্ডার এই ডেলিভারি ডেটকে ধরে কাজ করতে হবে না? আমার ডেলিভারি ডেট ফিক্স, আমি ডেলিভারি ডেটের উপরে যেতে পারবো না, গেলে কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকবে না, কাস্টমারকে মাঝে মাঝে জরিমানাও দেওয়া লাগে যে আপনি আমার শিডিউল ডেট ব্রেক করছেন। আমার এই শিডিউল ডেট অনুযায়ী প্ল্যানিং ছিল, যেমন ধরেন আইফোনের একটা লঞ্চ ডেট ফিক্স করে দেয় না, সিনেমার ট্রেলার দিয়ে সিনেমার মুক্তির একটা ডেট দিয়ে দেয় না, এবার সিনেমার ধরেন এডিটিং এর কাজ বাকি যদি থাকে ওই দিন কি সিনেমা রিলিজ করতে পারবে না করতে পারলে যে মার্কেটিংটা করা হলো এটার পিছনে, সিনেমা মুক্তির পিছনে বা আইফোন লঞ্চের পিছনে বা হুডি মার্কেটে আনার পিছনে, এটা কি একটা বড় ধাক্কা খাবে না? কারণ কোম্পানিকে তো সবাইকে উত্তর দিতে হবে, তাই মানে জবাবদিহিতা করতে হবে, জবাবদিহি করতে হবে যে কেন লেট কেন হচ্ছে। আপনার তো এইটা কথা ছিল না, আপনাদের তো মানে প্রফেশনালিজমের ঘাটতি আছে, কথা শুনতে হবে, স্যাটিসফ্যাকশন থাকতে হবে। তাহলে ব্যাকওয়ার্ড শিডিউলিং আমরা কি করতেছি, আমাদের ডেলিভারি ডেট ফিক্স থাকতেছে, ডেলিভারি ডেট ফিক্স থাকলে আমাকে তখন আস্তে আস্তে এই যে প্রত্যেকটা জায়গায় গোল সেট করে দিতে হবে যে গুডস ইস্যু করার জন্য, গুডস ইস্যু মানে কি, আমার লোডিং প্লাস গুডস ইস্যু। লোডিং হচ্ছে যে আমার ম্যানুফ্যাকচারিং, আমার অ্যাকচুয়াল প্রিন্টিং এর জন্য কতক্ষণ দরকার। আমি যেমন শুরুতে एग्जांपल দিচ্ছিলাম যে শুধু 2 ঘন্টা আপনারা শিডিউল নিয়ে নিছেন 10টা থেকে 12টা। ব্যাকওয়ার্ড শিডিউলিং এর ক্ষেত্রে আপনাকে ওটা স্ট্রিক্টলি মানতে হবে। ফরওয়ার্ড শিডিউলিং এর ক্ষেত্রে যদি বাই চান্স আলামিন ইয়েটা হুডিগুলো নিয়ে আসতে লেট হয়ে গেল বা ও দোকানে গিয়ে দেখতেছে দোকান খুলে নেই, কেন, দোকানের মালিক যে তার হচ্ছে জ্বর, অসুস্থ, সে বললো ভাই আজকে তো আমি দোকানে আসতে পারবো না, আমি কালকে আসবো, আপনারা কালকে নিন, আমি আপনাদেরকে একটা ডিসকাউন্ট দিব, সেইভাবে কনভিন্স করলো, কনভিন্স হয়ে যেত। ফরওয়ার্ড শিডিউলিং এর ক্ষেত্রে ওটা কি প্যারা থাকতো? আমার কথাটা বুঝছেন? প্যারা থাকতো না, প্যারা থাকতো। হ্যাঁ, আরেকদিন পরে করতেন, আরেকদিন পরে ডেলিভারি দিতেন, কারণ এখানে ডেলিভারি দেওয়ার আরেকটা হচ্ছে আমার ওই প্যারাটা নাই, না নির্দিষ্ট কোনো ডেট বলে দেয়, বাধ্যবাধকতা নাই যে আমাকে 10 নভেম্বরের ভিতরে ডেলিভারি দিতে হবে, কোনো বাধ্যবাধকতা। কিন্তু আমার ব্যাকওয়ার্ডে কিন্তু ব্যাকওয়ার্ড শিডিউলিংয়ে আপনার প্রত্যেকটা জিনিস ফিক্স করা, জবাব দিয়ে করতে হবে। জবটি করতে হবে আপনার প্রত্যেকটা জিনিস। এই যে এখানে এটাই দেখাচ্ছে যে ট্রানজিট টাইম, আমার ট্রানজিট করার জন্য 2 ঘন্টা হাতে রাখতে হবে, বা এই আমার যদি ঢাকা থেকে হচ্ছে ওই যে চট্টগ্রাম বন্দর দিয়ে পাঠানো লাগে, ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে পাঠানোর জন্য বন্দরে মাল খালাস হয় 3 দিন, রবি মঙ্গল বুধ। এই রবি মঙ্গল বুধ ক্যালেন্ডার দেখে দেখে মিলাইতে হবে আমাকে যে আমি যদি রবিবার টার্গেট করি আমার পণ্যটা ব্যবসা দিয়ে পোর্টে ঢোকানোর জন্য ডকুমেন্টেশন মেনটেন করে, তাহলে রবিবার পৌঁছানোর জন্য আমাকে শুক্রবার এদিক থেকে গাড়ি ছেড়ে দিতে হবে। রাস্তায় প্রবলেম হতে পারে, আমার লজিস্টিকের যে আমার বড় যে ট্রাক এটাই প্রবলেম হতে পারে, হলে আমাকে মাঝ রাস্তায় আবার গাড়ি চেঞ্জ করতে হবে, হাতে সময় রাখা লাগে। তো সেই অনুযায়ী আমাকে ট্রানজিট টাইমটা ফিক্স করতে হবে। এখন আমি যদি ফিক্স করি এবার আমার যদি ইয়ে থাকে, ধরে দিচ্ছি আমার ডেলিভারি করতে হবে, মানে জাহাজে তুলে দিতে হবে আমাকে হচ্ছে ইয়ের ভিতরে 1 ডিসেম্বরের ভিতর, ঠিক আছে। এখন জাহাজে 1 ডিসেম্বরের ভিতর তুলে দেওয়ার জন্য আমি হচ্ছে রবি মঙ্গল বুধ এই 3 দিন হচ্ছে আমার মানে পণ্য খালাস হয়, ইয়েতে ইনপুট বা আউটপুট হয়, ব্যবসার থ্রুতে বন্দরে, চট্টগ্রাম বন্দরে। তাহলে আমাকে হচ্ছে যে মানে কি বলে, আমাকে হচ্ছে টেন্টেটিভ ডেট ধরতে হবে কি 1 জানুয়ারি পাঠানোর জন্য। এখানে আমার হাতে আছে রবি, 30 তারিখ একটা রবিবার আছে আর মঙ্গল বুধ,
25, 26, 30 এই 3 দিন আমার হাতে আছে। তো আমার জন্য সবচেয়ে ফিজিবল হয় যে আমি 30 তারিখ ইন করাই দিলাম, সব ডকুমেন্ট পাস টাস করাই দিয়ে 30 তারিখ ইন করাই দিয়ে 1 তারিখ জাহাজে তুলে দেব। এটা কি আমার জন্য ফিজিবল হয় নাকি একটু রিস্ক হয়ে যায়? এই জায়গায় যদি ডকুমেন্টেশন হঠাৎ করে একটা ডকুমেন্ট চেয়ে বসে ওই চিটং বলবে, সেই ডকুমেন্ট অ্যারেঞ্জ করার জন্য আমাকে তো দৌড়দৌড়ি করতে হবে। তো তাহলে কি এটা আমার একদম হ্যাঁ আমার একদম নেক টু নেক হয়ে যায় না, মানে আমার তো ফ্লেক্সিবিলিটি থাকতেছে না, রিস্ক হয়ে যাচ্ছে। আমার এই ডেট মিস হলে আমার জরিমানা গুনতে হবে, আরেকটা ভেসেল বুক দিতে হবে 1 সপ্তাহ পরে, মানে ইনস্ট্যান্ট খবর হবে 3 দিন 4 দিন পরে গেলে আমার হয় টাকা জরিমানা যাবে না সময় জরিমানা যাবে, দুটোই জরিমানা। তা আপনার সময় তারপর ট্রান্সপোর্ট আমি পাঠাইছি কিন্তু আমার একটা এক্সট্রা ডকুমেন্ট যাচ্ছে যে ট্রেড লাইসেন্স চাচ্ছে, যে আমার 2025 এর ট্রেড লাইসেন্স 25 এর জুন পর্যন্ত ট্রেড লাইসেন্স করছি, তো এটা রিনিউ করা হয়নি। 25-26 গত বছরের জন্য রিনিউ করা হয়নি। হ্যাঁ আপডেটটা চাচ্ছে যে আপনারা আগের বার তো ঠিক ছিল, 24 পর্যন্ত ডকুমেন্ট ঠিক আছে, এবার 25-26 সালের জন্য ওইটা রিনিউ করা নেই কেন? আপনি তো হইতেই পারে পরে কোনো ভায়োলেশন করছেন, আপনাকে লাইসেন্সটা রিভোক করে রাখা হয়েছে। আমাদের তো সবই বুঝি আপনার ঠিক আছে, কিন্তু আমাদের তো ডকুমেন্ট নেই, এরকম বলে আমাকে আটকাই দিল। তাহলে 30 তারিখ না দেখে আমার জন্য আইডিয়া হবে হচ্ছে 25-26 ট্রাই করা, যে 26 তারিখের ভিতর যদি আমি বদলে ঢুকে দিতে পারি, এটা ওখানে এফওবি, ওখানে হচ্ছে ওই যে কন্টেনারগুলো যেখানে একদম সারি সারি রাখা থাকে ওখানে রাখা থাকলো, তারপরে ওখানে তো নাম্বার আছে প্রত্যেকটা কন্টেনারের গায়ে, সেখান থেকে যেই ভেসেল মানে যেই শিপ আসবে, ভেসেল শিপের আরেকটা সিঙ্গেল ভেসেল জানেন না, তো সেই ভেসেল আসার পরে ভেসেলটা তো এরপরে হচ্ছে ওই মডেল নাম্বার বা কোড ওয়ার্ড যেটা মার্ক করা আছে, যে এখানে ধরেন সারি সারি রাখা আছে 50টা 60টা হচ্ছে কন্টেইনার, আমার কোন কন্টেইনারে পণ্য আছে এটা তো ওদের কাছে ইনফরমেশন থাকবে, ওরা ওখান থেকে পরে এই যে 29-30 তারিখের দিকে এসে বা 1 তারিখে এসে তুলে নিয়ে যাবে। আর আমার তো বদলের লোক থাকে যে সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্য, পরিচিত লোকজন থাকে, সেই জন্য আমাদের যদি ইয়ে করি, এখন যদি আমি ট্রান্সপোর্টের জন্য টার্গেট নিই 26 তারিখ মঙ্গল বুধ, 26 তারিখ টাইম আইডিয়া আমার জন্য আইডিয়া হবে। 1 তারিখ যদি আমার ডেলিভারি শিপের টেন্টেটিভ ডেট 1 তারিখ থাকে, তো 26 তারিখ নিয়ে 26 তারিখের ভিতরে আমাকে হচ্ছে কি করতে হবে, চিটগংয়ে পাঠাইতে হবে, চিটগংয়ের বন্দরে পাঠাইতে হবে গাড়িটা। তাহলে 26 তারিখের ভিতরে যদি চিটগংয়ের বন্দরে গাড়ি পাঠাইতে হয়, তাহলে আমাকে যে গুডস ইস্যু এগুলো মোটামুটি আমাকে 24 তারিখের ভিতরে শেষ করে ফেলতে হবে আমার নিজের ইন্ডাস্ট্রিতে, মানে প্যাকেজিং করে রেডি রাখতে হবে, যে কন্টেইনার আসবে বা ওই যে ট্রাক আসবে 16 হুইলার 20 হুইলার 16 চাকা 20 চাকার যে বড় বড় কন্টেইনার আসবে, আমাকে মানে এই করে গুডস ইস্যু করে দিয়ে দিতে হবে, তাই না? তো দিতে হলে 24 তারিখের ভিতর দিতে হবে। আমার এবার কোয়ান্টিটি ধরতেছি 10,000 পিস, আর আমার ক্যাপাসিটি হচ্ছে 1000 পিস করে, একদিন আমি 1000 পিস করতে পারি। তাহলে আমার এই লোডিং ডেট বা আমার প্রোডাকশন করার জন্য ডেট কদিন পাচ্ছি? 10 দিন। এবার এখানেও কি আমি 10 দিন ধরে শুরু করতে পারবো? 11 দিন বা 10.5 দিন ধরতেই হবে। তাও আবার কি বাদে, প্রথম দিন যেদিন লাইন ফিডিং হয়, লাইন ফিডিং মানে কি, যে এই লাইনে এতক্ষণ টি শার্ট চলতেছিল, নেক্সটে এবার পোলো শার্ট ঢুকবে, বা টি শার্ট চলতেছিল এবার শার্ট ঢুকবে, তাহলে সেই অনুযায়ী আমার যে একটা লাইন লেআউট মেশিন লেআউট করতে হয়, সেই অনুযায়ী এই মেশিনগুলোকে আবার রিশাফেল করতে হবে। কথা বুঝতে পারছেন? যে মেশিন এখানে যে 3টা সিঙ্গেল লিডের লং স্টিচ এক সিরিয়ালে আছে, কানসাই আছে, তারপর ফ্ল্যাট লক আছে, পিছনে দুইটা কি ওভারলক আছে। এখন আমাকে দিতে হচ্ছে শুরুতেই একটা ওভারলক, তাহলে আমাকে এই যে টানাটানি যেগুলো মেশিন টানাটানি লাইনটা পুনরায় সাজানো, লাইন ফিডিং, এই ফিডিং এর জন্য বা লোডিং আর কি, লোডিং ফিডিং লাইন ফিডিং অনেক নাম আছে, এটার জন্য কিন্তু আমার হাফ ডে চলে যাবে। তো হাফ ডে এটার জন্য, আর হাফ ডে আমি এক্সট্রা ফ্লেক্সিবিলিটি রাখলাম, তাহলে টোটাল 11 দিন, অন্তত 11 দিন আমাকে ধরতে হবে, তাই না? প্রোডাকশন, তাহলে এই যে 11 দিন আমি প্রোডাকশন করব, তারপরে আমাকে গুডস ইস্যু করে পাঠিয়ে দেওয়ার জন্য আরো 2 দিন ধরতেছি, আর তারপরে এখানে যেহেতু আমার রবি মঙ্গল বুধ এই হিসাবে আমার দেখা যাচ্ছে টেন্টেটিভ ডেট 26 তারিখ, 26শে ডিসেম্বর। তো তাইলে ওইদিকে 5 দিন চলে গেছে, আমার ডেলিভারি ডেট 1 তারিখে হলেও আমাকে এখানে 26 তারিখ হিসাব করতে হচ্ছে, এখানে 5 দিন। তারপরে চিটাং থেকে ঢাকা গুডস ইস্যু করে ওই যে কার্টুন রেডি করে পাঠাতে 2 দিন,
24 তারিখ। তারপর আমার এখানে প্রোডাকশনের জন্য কয়দিন বললাম? 11 দিন। তাহলে কয়দিন? 11 প্লাস 5 প্লাস 2 13 19 18 11 5 2 5 11 5 2 18 18। তাহলে এই যে আমার টোটাল প্রোডাকশন, এখন আমি ব্যাকওয়ার্ড প্ল্যানিং কতটুকুতে আছি? প্রোডাকশন। যে আমার প্রোডাকশন করতে 11 দিন লাগতেছে, তাই না? তো প্রোডাকশন করার আগে আমার কি লাগবে? প্রোডাকশনের কাজ উৎপাদন করার আগে হ্যাঁ প্ল্যান তো লাগবে। কিন্তু আমি প্রোডাকশন করব কি দিয়ে? র ম্যাটেরিয়াল লাগবে না? র ম্যাটেরিয়াল যে আমার লাগবে, র ম্যাটেরিয়ালগুলো আমাকে তাহলে কখন সোর্স করতে হবে? আজকে হচ্ছে 2 নভেম্বর। আমার হাতে আছে হচ্ছে কয়দিন, মানে আমার হাতে আমার পয়লা, হ্যাঁ 18 দিন আমার চলেই যাচ্ছে এই সব জিনিস। হ্যাঁ, তো তাইলে এখন আমি অর্ডার পেয়ে গেছি, তাইলে আমাকে ন্যূনতম ওই যে 26 তারিখের থেকে আগে 24 এর সাথে 11 যদি আমি এই করি, 24 থেকে 11 মাইনাস করি, 24 থেকে 11 মাইনাস করলে 13, হ্যাঁ 13 নভেম্বর। তাইলে আমাকে আবার এই ম্যাটেরিয়াল যে আসবে সেলাই, সেগুলো আবার ম্যাটেরিয়ালগুলো আমার ফ্যাক্টরিতে এসে প্রথমে কি করবে? নাদের কি করতেছে? আচ্ছা, এই আমার যে ফ্যাক্টরিতে সেলাই করতে 11 দিন লাগবে, ওই সময় নিছি। এই সেলাই করার আগে আমার কি কাটতে হবে না? 10,000 পিসের জন্য কাটিং করতে হবে না? কাটিং করার আগে যে ফ্যাব্রিকটা ও আমাকে দিচ্ছে, ফ্যাব্রিকটা আমাকে ইন্সপেকশন করে দেখতে হবে না যে ফ্যাব্রিকে আমার ডাইমেনশনাল স্টেবিলিটি ঠিক আছে কিনা, নাকি ফ্যাব্রিক খেপে যাচ্ছে, খাপা বোঝাল তো ধুলে শ্রিঙ্ক করে। তো আমাকে ওয়াশ টেস্ট করে দেখতে হবে শ্রিঙ্কেজ হচ্ছে কিনা। তারপর আমার দেখতে হবে যে কালার এখানে হচ্ছে যে শেড ভেরিয়েশন হচ্ছে কিনা, যে একই কালারের ফ্যাব্রিকে দুইটার শেড দুই রকম হচ্ছে কিনা, এগুলো টেস্ট করতে হবে। তো এগুলোর জন্য আমাকে হাতে আরো 3 দিন রাখতে হবে। তাইলে 13 তারিখের আগে আরো 3 দিন, তাহলে 10 তারিখ চলে আসলো। 10 তারিখের ভিতর তাহলে ফ্যাব্রিক আমার ফ্যাক্টরিতে ঢুকা লাগবে না? তাইলে এখন আমি 2 তারিখ বসে যে ডিসিশন নিলাম আমাকে 10 তারিখের ভিতর ফ্যাব্রিক সোর্সিং করে ফ্যাক্টরিতে ঢুকে যাবে, তাহলে আমি 24 তারিখের ভিতর প্রোডাকশন শেষ করে ট্রাকে তুলে দিতে পারবো। যেটা 26 তারিখ চিলাটা করবে, চিলাটা দেওয়ার পর ওই পোর্টে 5 দিন থাকবে, 5 দিন থাকবে। এটা কি শিডিউল করলাম আমরা? এটা আমরা ব্যাকওয়ার্ড এটা আমরা কি শিডিউল করলাম? ব্যাকওয়ার্ড শিডিউল। টাইম হলো স্যার টার্গেট শিডিউলিং, আর ওটা হলো স্যার মানে ফরওয়ার্ড হলো টাইপস অফ ফ্রিডম শিডিউল, মানে টাইম দিয়ে ফ্রিডম পাওয়া যায়, আর এটা কিছু টার্গেট বেস করে। এবার আপনি যে দুইটা টার্ম বললেন, একটা টার্ম বললেন টার্গেট শিডিউলিং, একটা টার্ম বললাম ফ্রিডম শিডিউলিং। এবার আপনি যদি এই ফ্রিডম ওয়ার্ডটার ভেতরে আরো এক্সট্রা যে সব জিনিসপত্র এখানে আলোচনা করতেছেন না, এরকম কোনো ফ্যাক্টর যদি অ্যাসোসিয়েট করে দিতে পারেন, মানে আরো যে যে জিনিস এখানে আলোচনায় আসে না, কি কি জিনিস আলোচনায় আসে না বলুন তো? যেরকম স্যার এখানে ভিতরে একটা ইন্সপেকশন আছে স্যার, ইন্সপেকশন আছে, আমি মাত্র শর্টে বলে দিই। হ্যাঁ, ইন্সপেকশন আছে। তারপর আচ্ছা, হয়তো আপনারা গেস করতে পারবেন সব কিছু না হবে, যেমন পলিটিক্যাল ইনস্টেবিলিটি, যে 16 জুলাই 2024 বা 15 জুলাই 2024 পর্যন্ত যেরকম চলতেছিল, বা মার্চ 25 2020 পর্যন্ত সবকিছু ইন্ডাস্ট্রি প্রাইভেট সেক্টর যেভাবে চলতেছিল, মার্চ 26-এ গিয়ে কি চেঞ্জ হয়ে গেছে না? লকডাউনে চলে গেল। আর তারপরে এখানে জুলাই আন্দোলন, হ্যাঁ, আর জুলাই আন্দোলন মানে মূল আন্দোলনটা বা একদম দেশের শাটডাউন ঘোষণা, এটা হলো হচ্ছে 17 তারিখ না, মানে 18 তারিখ সকাল থেকে, 17 তারিখ বিকালের পর থেকে, হ্যাঁ, ওইটা হচ্ছে ইলেক্ট ছুটি ছিল, আশুরার ছুটি ছিল, 10ই মহরমের ছুটি ছিল, আশুরার ছুটি ছিল, মঙ্গলবার ছিল দিন। হ্যাঁ, মানে স্যার একটা অফ ডে শিডিউলিং, মানে কি করে শিডিউলিং এর অফ ডে অফ দেম মানে আনপ্রেডিক্টেবল সার্কামস্টেন্স। ধরেন এবার আপনি ফ্রিডম শিডিউলিং, মানে আমি কি বলতেছি যে যারা রিসার্চার বা যারা হচ্ছে মানে থিঙ্কার, গ্লোবাল থিঙ্কার, বা যারা হচ্ছে দার্শনিক বলে না, অ্যারিস্টটল, প্লেটো, ওনারা কি ছিল? ওনারা তো দার্শনিক ছিল, ফিলোসফার। বা এই যে যারা রিসার্চার, যারা এই যে টার্মিনোলজি, একটা টার্ম ফরওয়ার্ড শিডিউলিং, ব্যাকওয়ার্ড শিডিউলিং, কেউ না কেউ আবিষ্কার করছে না এই কনসেপ্টগুলো।
কনসেপ্ট এভাবে আবিষ্কার করে যে আপনি যেমন এখন দুইটা ওয়ার্ড বলবেন, এই দুইটা ওয়ার্ড দিয়ে আপনি যদি আরো নতুন কোনো কিছু থিওরি জাস্টিফাই করে এনে প্রতিষ্ঠিত করে দিতে পারেন, তাহলে এই দুটো থিওরি প্রতিষ্ঠিত হয়ে যাবে। দুটো টার্ম, যে ফ্রিডম শিডিউলিং আর একটা হচ্ছে একটা কি বলে টার্গেট শিডিউলিং। আমি জাস্ট একদম ফ্যাকচুয়াল একটা কথা বললাম, যারা পিএইচডি করে তারা কি করে, তারা এরকম কাজের জন্য হ্যাঁ যারা সোশ্যাল স্টাডি নিয়ে মানে সোশ্যাল সায়েন্স নিয়ে সমাজ বিজ্ঞানের সাবজেক্ট নিয়ে কাজ করে তারা এরকম নিজেরা কনসেপ্ট ডেভেলপ করে। যারা বিবিএ এমবিএ নিয়ে মানে পিএইচডি করে, যেমন আমাদের হাসনাত স্যার আছে বিবিএ ডিপার্টমেন্টে, ওনার যেমন ইসলামিক ফাইন্যান্স, যে ইসলামিক ব্যাংকিং গুলো আসলে কিভাবে ইসলামের শরিয়া মেনে ব্যাংকিং করতে পারে, বা বর্তমান যে ব্যাংক চলতেছে তারা যে কিভাবে ফ্রড ওয়েতে চলতেছে, সুদ কিভাবে ইন্টারেস্ট কিভাবে তারা ইন্টিগ্রেট করতেছে, কিন্তু এটা ডিসইন্টিগ্রেট করে কিভাবে জাকাত সিস্টেমটাকে ব্যাংকের সাথে ইয়ে করে যারা লোন নিবে তাদেরকে জাকাত থেকে লোন দেওয়া যায়। মানে ওরকম ওনারা যারা পিএইচডি করে বা হায়ার স্টাডি করে তারা এরকম কনসেপ্ট ডেভেলপ করে ওটা তারা জাস্টিফাই করে দেখায়। যাই হোক, হয়তো অনেক কিছু বলে ফেললাম, অনেক কিছু মাথার উপর চলে যাবে। বুঝছেন কথা বলে পুরো চেষ্টা করছি। ফরওয়ার্ড শিডিউলিং, ব্যাকওয়ার্ড শিডিউলিং ক্লিয়ার? জি স্যার। সামনে গেছে এখানে রিডিং পড়ে দেখবেন, এটা বই তো মানে বইয়ে অনেক কিছু জানার ব্যাপার আছে। একটা ছোট শব্দ হইতে পারে, একটা ছোট শব্দ থেকে অনেক কিছু জানা হয়ে যাবে, যেটা আপনি বুঝবেন। কোশ্চেনের মধ্যে কি স্যার মানে এগুলো দিতে হবে ফরওয়ার্ড শিডিউলিং নিয়ে পড়লে? আমি লিখতে পারি যে একটা ফরওয়ার্ড শিডিউলিং এর কেস স্টাডি ব্যাখ্যা করো, এক্সপ্লেইন বা মেনশন একটা কেস স্টাডি মানে কি? কেস স্টাডি মানে একটা বাস্তব ঘটনা। মানে আপনারা ঘটনা বানাবেন তখন। এই যে আমি এখন যেটা एग्जांपल দিলাম যে পয়লা তাহলে কি স্যার एग्जांपल হিসেবে লিখবো মানে ট্রু? আমাকে জাস্ট ব্যাপারটা দেখতে, আমাকে বুঝাই দিতে হবে যে আপনি ফরওয়ার্ড শিডিউলিং বুঝেন, আমাকে বুঝাই দিতে হবে আপনি ব্যাকওয়ার্ড শিডিউলিং বুঝেন। তাইলে মানে কারণ স্যার মানে যেরকম আমরা এখন পর্যন্ত বেশিরভাগ স্যার পয়েন্টের উপরেই থাকতাম, বাট এখানে পয়েন্ট আকারে দেওয়া যাবে না, এখানের মধ্যে একটু এক্সপ্লেইন করে দেওয়া কেন লাগবে। পয়েন্ট আকারে দেওয়া যাবে না মানে এখানে তো স্যার পয়েন্ট আকারে বা ফ্লো চার্ট আকারে এইভাবেই তো করবেন আপনারা। এইভাবেই তো করলে টিচারও সহজে বুঝতে পারে। বর্ণনা লিখলে বর্ণনা কারা লেখে? যারা হচ্ছে নিজেরা অ্যাকচুয়াল কনসেপ্ট ক্লিয়ার না। বর্ণনা লিখে কোনো মতে হ্যাঁ অনেক কিছু পয়েন্ট লিখছি। ওই তো পয়েন্টগুলো বললাম না যে পয়েন্ট লিখে বা যেভাবে লিখে আমাকে বুঝে লিখে তো আপনাদের কাছে এক্সাক্ট কিছু ডাটা আছে। এই যে দিকে দেখেন, অর্ডার ডেট, ম্যাটেরিয়াল অ্যাভেলেবিলিটি ডেট, ট্রান্সপোর্টেশন প্ল্যানিং ডেট, লোডিং ডেট, গুডস ইস্যু ডেট, রিকোয়ার্ড ডেলিভারি ডেট। এই যে 6টা পয়েন্ট তো আছে আপনাদের কাছে। পয়েন্টগুলো জাস্ট কেস স্টাডি দিয়ে ব্যাখ্যা করেন যে আপনার প্রত্যেকটা পয়েন্ট বাধা বাইন্ডিং ক্লিয়ার আছে, যে এই কাজটা 26 তারিখের ভিতর করতে হবে, এই কাজটা 24 তারিখের ভিতর করতে হবে, এই কাজটা 13 তারিখের ভিতর করতে হবে, এই কাজটা 10 তারিখের ভিতর করতে হবে। তাহলে আপনার এটা মানে ব্যাকওয়ার্ড শিডিউলিং হয়ে গেল। এই যে ফ্লো চার্ট দেখেন, এই যে মানে অ্যারোগুলো দেখেন, অ্যারো কোন দিকে যাচ্ছে? ডান মানে বাম দিকে যাচ্ছে, আর অন্যগুলা ডান দিকে যাচ্ছে। এটা তো কি না মেইন প্রসেসটা যাচ্ছে বাম থেকে ডানে, কিন্তু আপনার প্ল্যানিংটা হচ্ছে ডান থেকে বিপরীত। এই জন্যই ব্যাকওয়ার্ড শিডিউলিং। মানে টার্গেট রেটের অনুযায়ী সবগুলো প্ল্যানিং পিছনে আছে রিভাইন্ড। হ্যাঁ, মানে আপনি পিছন থেকে উল্টা চিন্তা করতেছেন। উল্টা চিন্তা করছি। যে আমার মাসে মানে এমন আপনি ধরেন মাসের স্যালারি পাইছেন এখন 80,000 টাকা, 80,000 টাকা স্যালারি পেয়ে আপনি আপনার মতো খরচ করতেছেন। এইটা আপনি আপনার মতো খরচ করতেছেন, কোনো হিসাব ছাড়া নাই, হিসাব ছাড়া করতেছেন। এটা হচ্ছে ফরওয়ার্ড শিডিউলিং। আর আরেকটা হচ্ছে আপনি স্যালারি পাইছেন 15,000 টাকা, এবার এই 15,000 টাকা স্যালারি পেয়ে আমার মাসে হিসাব করতে হবে আগে মাসটা 30 না 31 না। এবার 30 হলে হিসাব ফ্লেক্সিবিলিটি একটু থাকবে, 31 হলে ওই ফ্লেক্সিবিলিটিটাও থাকবে না, আরো একদিন বেশি চলতে হবে ওই অ্যামাউন্টটা দিয়ে। তারপর ওই 15,000 টাকা ব্রেক ডাউন করেন যে আমার তার বাসা ভাড়া, বেসিক নেসেসিটিস এগুলো এই অ্যামাউন্টের ভিতর দিব, তারপরে ওইটা ওখানে তারপর স্যার যে আপনি বলছিলেন না একটা ওই যে আনপ্রেডিক্টেড টাইপসের ওই যে আসে সমস্যা আছে, একটা টিউশন চলে গেল স্যার আনপ্রেডিক্টেড এই আনপ্রেডিক্টেবল অকারেন্স। এটার एग्जांपल কোন জায়গায় দিছি? এটা হচ্ছে আপনি দুটো টার্ম বলছেন, হ্যাঁ ওই টার্মের ভিতর আপনি এইসব কনসেপ্ট এনে নতুন থিওরি ডেভেলপ করতে পারবেন। কথা বুঝতে পারছেন?
আলহামদুলিল্লাহ। হ্যাঁ ক্লাসে ও আচ্ছা ইয়ে ভাই শ্যামলীর ওইটাতে কোনো আছে নাকি ফিল আপ হয়ে গেছে? ও আচ্ছা ও আচ্ছা আর আমি ক্লাস শেষে কল দিচ্ছি। আচ্ছা আচ্ছা আর এমনি ক্লাস শেষে সাথে বলছে পার্টের সব কিছু পারফেক্ট করতে পারবে। আপনি এবার শুনুন এই জায়গাতে আপনারা এবার আপনাদের সুপারভাইজারকে বলবেন যে আমরা চাইলে 9 থেকে 12তে শিফট হতে পারি কিনা এই জায়গায় এসে। এইটা আপনাদের হাতে আছে, আপনারা এই নাম্বারে আপনারা একসাথে দিন যান বা আপনি একাই যান, এটা আপনার স্যারকে ধরে কোনোভাবে সবাই সবার জায়গাতে কাটিয়ে রাখবেন, অন্যদের মনে হয় পারবো না কিন্তু একটা লাস্ট অ্যাটেম্প্ট মানে কথা বলছেন না ফুল টাইম না হলে সময় লাগবে, ফুল টাইম হলে আপনি এক্সট্রা দিতে পারতেছেন তিন ছয় কথা বুঝতে আপনি দিনের জন্য অর্ডার মনে হয় না এখন আগে ভর্তি পরীক্ষা হবে 23-24 পরীক্ষা দিতে হবে তারপর হ্যাঁ এখন আপনাকে যেটা বললাম যে ভর্তি পরীক্ষা হওয়ার আগে করতে হবে, আপনার সুপারভাইজার আপনি এটা প্রয়োজনে আপনার কথা যদি না শোনেন তাহলে এনাম বাইরে জোর করে একটু দিয়ে আমি সব গেলাম। আপনার যেটা প্রবলেম এখন এটা লাস্ট টাইম, যদিও আমি আশাবাদী না যে এটা হবে না, কিন্তু তারপর আপনি কিন্তু দিনের জন্য অর্ডার পাচ্ছেন এটা 90%। হ্যাঁ শেয়ার হ্যাঁ আচ্ছা মানে প্রোটোকল অনুযায়ী নাই, এটা করলে প্রোটোকলের বাইরে গিয়ে করা হয়, বুঝছেন? এটা স্ট্যান্ডার্ড প্রোটোকল নাই, সার্ভারটা ওইটাই করে সেটাও মনে হয় প্রোটোকল নাই, কিন্তু আমরা তো বলতেই পারি, দাবি করতেই পারি, করে দিতেই পারি তাই কি না ঠিক আছে আগামী যে দেখেন আমি আসলে এই সপ্তাহে যাওয়া হচ্ছে না, আমি যাই না আগামী সপ্তাহে in person গিয়ে আলাদা স্যারের টাইম করে রাতে আচ্ছা সমস্যা গেলাম আচ্ছা ভাই ক্লাসের ভিতরে তো তাহলে আবার তাহলে বুঝতে পারছি না স্টুডেন্টস একটা জিনিস আমি আসলে যেহেতু এখন কত 7 নম্বর সেমিস্টার না নাকি 8 এটা কি 7 নম্বর যদিও এখন 7 নম্বরে আছে এই জন্য আমি ডিসকাস করি এই জিনিসটা ফোন দিতে হচ্ছে আমার ডুয়েটের ক্লাসমেট উনি হচ্ছে শ্যামলী পলিটেকনিকে আইডিয়াল ইনস্টিটিউটে আছে ডিউর আন্ডারে যেটা তো ওইটা উনি তো বিএসসি সেকশনে আছে যেখানে বিএসসি ডিগ্রি দেয় তো এটা শ্যামলী পলিটেকনিকের নাম শুনছেন তো যেখানে ডিপ্লোমাতে ডিগ্রি দেয় তো ওখানে ইনস্ট্রাক্টর আছে ওইটার ডিউটি মনে হয় 8টা থেকে 5টা
সপ্তাহে 6 দিন ডিটেইল মানে 8টা থেকে 5টা সপ্তাহে 6 দিন সময়। আচ্ছা আপনারা করতে পারবেন, ঠিক আছে না, ভুলে যান। আর ওখানে ভ্যাকেন্সি ছিল কি আপনাদের সিনিয়র ব্যাচ করতে পারতো, আপনারা পারবেন, কিন্তু আমার ক্লাস ফাঁকা হয়ে যাবে, রেগুলার স্টুডেন্টরা চলে যাবে। ফিউচারে ইন্টারেস্ট থাকলে বলে দেবো, নাকি ওরকম 15 যেটা এক্সাম্পল দিয়ে বললাম ওখানে হচ্ছে 15 কে দিতে হবে। ইন্টারেস্টেড কেউ থাকলে সিটি দিতে পারবো। 15 মানে কি? তাহলে করবে কি? ইনস্ট্রাক্টর মানে টিচার, ডিপ্লোমাদের টিচার। আপনারা এখানে যে ইঞ্জিনিয়ারিং করতেছেন ওইটাই বাংলাতে ডিপ্লোমা স্টুডেন্টদের পড়াতে হবে। ইনস্ট্রাক্টর বুঝেন না? জি, ইনস্ট্রাক্টর instructor। ইনস্টিটিউটের টিচার। আরে জায়গা পড়া কি? আরে আচ্ছা না, ওটার আপসাইড ডাউন সাইড অনেক কিছু আছে, যে সপ্তাহে 6 দিন 8টা থেকে 5টা কিন্তু সহজ না। মানে বলা হয়েছে 8টা থেকে 5টা, কিন্তু 8টা থেকে 4টা বা 9টা থেকে 4টা তো থাকতেই হবে, তাই না? সপ্তাহে 6 দিন। এরপরে স্যারের কোনো করে টিউশন দেখা দিলে আমার তো একটা এটা কত ওরা লাগবে 50 টা টিউশন করে। আচ্ছা স্যার হুম। আমার কিছু বলে দিতে হবে। হুম? একটু বলে দিতে হবে। আচ্ছা তারপরে আমরা এই এখানে ম্যাথমেটিক্যাল যে তিনটা টার্ম আছে সরাসরি ওগুলো চলে যাচ্ছে। ম্যাথমেটিক্যাল টার্মে যাওয়ার আগে এসএমভি টা কি মনে আছে? এসএমভি মনে আছে? আগে সেমিস্টারে পড়াছিলাম না? এসএমভি কি? স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। এটা দ্বারা কি বোঝায়? যে আমাদের একটা কাপড় তার কত সেকেন্ড বা কত মিনিট জাতি তৈরি হয় স্ট্যান্ডার্ড একটা গার্মেন্ট সেলাই করতে, একটা গার্মেন্ট সেলাই করতে কত মিনিট সময় সর্বোচ্চ একটা ফ্যাক্টরিতে সর্বোচ্চ, হ্যাঁ সর্বনিম্ন সর্বোচ্চ মানে স্ট্যান্ডার্ড টাইম। তো এটাও হচ্ছে ওই এসএমভি। এসএমভির একটু ডিরাইভড ফর্ম, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যালোকেটেড মিনিট। তার মানে এই টি শার্টটা, ওই শার্টটা, ওই টি শার্টটা, যে তিনজন যে তিনটা পরে আছেন, আমার শার্টটা, এটা তৈরি করার জন্য ফ্যাক্টরি আমাকে বা আমার ম্যানেজমেন্ট আমাকে কত সময় অ্যালোকেট করে দিছে, নির্ধারিত করে দিছে। যেমন আপনাদের এই ক্লাসটার জন্য অ্যালোকেটেড টাইম কত, কয় মিনিট? 1.5 ঘন্টা। 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, 1.5 ঘন্টা, 90 মিনিট। তো এই এসএএম হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যালোকেটেড মিনিট। তাহলে এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? যেটা বুঝালাম, in garment industry particularly in production SIM is used for assessing the efficiency of work। তাহলে একজন কতটুকু এফিশিয়েন্ট তাকে আমি অ্যালোকেট করে দিলাম একটা সময়, সে সেই সময়ের ভিতর কাজটা করে দিতে পারবে। তার মানে কি সে এফিশিয়েন্ট নাকি এফিশিয়েন্ট না? এফিশিয়েন্ট। এবার তাকে আমি দিয়ে দিলাম 1 মিনিট, তুমি 1 মিনিটের ভিতর এখান থেকে 2 তলা পর্যন্ত দৌড়ায় যাবা, আবার নেমে 2 তলা থেকে উঠে এখানে চলে আসবা। ও পারলো না, তার মানে কি ও এফিশিয়েন্ট নাকি এফিশিয়েন্ট না? দিলাম পারলো না, আচ্ছা পারবো না এফিশিয়েন্ট না। তো এইটা মেজার করার জন্য আমরা এসএম ধার্য করে দিই। আচ্ছা এসএম কোন কোন জায়গায় আমরা ব্যবহার করতে পারি? অ্যাপ্লিকেশনস অফ এসএম, ফার্ম অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিভিজুয়াল অপারেটরস পারফরম্যান্স। মানে প্রত্যেকটা অপারেটরের জনপ্রতি প্রত্যেকের পারফরম্যান্স, ব্যক্তিগত পারফরম্যান্স। অপারেশন অ্যান্ড অ্যাসোসিয়েটেড কস্ট রেশিও, অপারেটর অ্যান্ড অ্যাসোসিয়েটেড কস্ট রেশিও। তার মানে আমার যদি ওই যে ক্যাপাসিটির একটা কথা আছে বলছিলাম না, যে এই ফ্যাক্টরিতে দৈনিক ক্যাপাসিটি 1000, এটা তো আমার ক্যাপাসিটি, কিন্তু বাস্তবে আমি 1000 পাচ্ছি কিনা? বাস্তবে যদি আমি 1000 না পাই, বাস্তবে যদি আমি 900 পাই, তাহলে এই যে এখানে কস্ট রেশিও আমি বুঝতে পারবো যে আমি আসলে যে প্ল্যান, যে রকম আমি থিওরিটিক্যাল প্ল্যান করছিলাম, থিওরিটিক্যাল হিসাব করছিলাম, প্র্যাকটিক্যালি আমি কিন্তু এটা পাচ্ছি না, তাই না? অপারেটরস পেরোল এন্ড ইনসেন্টিভ অ্যামাউন্ট, অপারেটরস পেরোল এন্ড ইনসেন্টিভ অ্যামাউন্ট, এটা হচ্ছে প্রত্যেকটা ফ্যাক্টরিতে আপনারা যখন জবে যাবেন আপনারা দেখবেন যে প্রত্যেকজন অপারেটরের জন্য একটা পারফরম্যান্স বোনাস থাকে প্রতি মাসে। পারফরম্যান্স বোনাস যেমন আমার ফ্যাক্টরিতে প্রত্যেকটা অপারেটরের জন্য ছিল 2000 টাকা, 2000 টাকা। এবার সে যদি তাকে যে টার্গেট দেওয়া হতো তার যদি ওভারঅল টার্গেট ফিল আপ করা থাকতো,
এটার জাজমেন্ট, এটার জাজ ছিল হচ্ছে আই এক্সিকিউটিভ, যে যেমন আমি আই এক্সিকিউটিভ, আমার আন্ডারে এখানে 80 জন অপারেটর আছে, 80 জনকে আমি জাজমেন্ট দিয়ে দিব যে হ্যাঁ এই মাসে ও 70% টার্গেট ফিল আপ করতে পারছে, মানে ওকে আমি 10 দিন দিলে ও 7 দিনে ফিল আপ করতে পারছে, ওকে তাহলে আমি 70% মার্ক দিলাম, তাহলে 100% পারলে ও 2000 ফুল পাইতো, 70% পারাতে ওকে ও 1400 পাবে। তো এগুলাই মানে এগুলা ডিসাইড করার জন্য এসএএম ব্যবহার করা হয়, স্ট্যান্ডার্ড অ্যালগরিদম। ওই এসএএম আর এসএমভি একদম সিমিলার, কিন্তু এসএমভি সরাসরি একটা প্রোডাক্টের সাথে অ্যাসোসিয়েটেড। ব্যাপারটা বুঝতে পারছেন যে ইফতি টি-শার্টের এসএমভি তারপরে আলামিনের শার্টের এসএমভি আলাদা, তাই না? এটা প্রোডাক্টের উপর অ্যাসোসিয়েট করা। আর এসএএম কি? এসএএম হচ্ছে ইফতি টি-শার্ট বানানোর জন্য অপারেটরকে আমি যে টাইপটা ফিক্স করে দিলাম ওইটাই এসএএম। আবার এই আলামিনের টি-শার্ট, আলামিনের শার্ট বানানোর জন্য সেম অপারেটরকে আমি ডিফারেন্ট টাইম অ্যাসোসিয়েট করে দিলাম যে তুমি এই টাইমের ভিতরে এটা করবে। যেমন আপনাদেরকে যদি বলি, ইফতিকে আমি বললাম যে এই 6 তলা থেকে দৌড়াই 10 তলা পর্যন্ত উঠে আবার পর্যন্ত নামবেন, 6 তলায় আবার উঠে আসবেন, আপনাকে আমি 2 মিনিট টাইম দিলাম। আর আলামিনকে আমি টাইম দিলাম কি যে আপনি দৌড়াই 3 তলা পর্যন্ত নামবেন, আবার 3 তলা থেকে উঠে আমার কাছে এসে হাজির দিবেন, আপনাকে 1 মিনিট টাইম দিলাম। দুটোই কি এটা? হ্যাঁ, সেম জিনিস, কিন্তু এটা কি? এসএএম, স্ট্যান্ডার্ড অ্যালোকেটেড মিনিট। আপনাদেরকে আমি যেটা অ্যালোকেট করে দিচ্ছি, মানে স্যার একটা হলো স্যার আমাকে নির্ধারণ করে দিলাম, আর আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড ধরা হচ্ছে। ঠিক তাও না। এসএমভি হচ্ছে প্রোডাক্টের উপর বেস, মানে প্রোডাক্টে ফিক্সড। শার্টের এসএমভি আলাদা, মানে এই শার্টের বা এই গার্মেন্টটার এসএমভি আলাদা। ইফতি টি-শার্টের এসএমভি আলাদা, জোবাইরের টি-শার্টের এসএমভি আলাদা। আর এসএম মানে আমি ওয়ার্কারকে এক এক সময় এক এক এসএম দিচ্ছি তার অপারেশনের উপর বেস করে। এসএমটা এসএমটা আমি গার্মেন্টের উপর দিচ্ছি না, এসএমটা দিচ্ছি ওয়ার্কারকে বা অপারেটরকে অপারেশনের উপর বেস করে। আর এসএমভি হচ্ছে গার্মেন্টটার সময়ের মূল্য। হ্যাঁ, কারণ স্যার সব এই কি বলে আমার ক্যাপাসিটি আলাদা, আমার ক্যাপাসিটি আলাদা, আমার ক্যাপাসিটি আলাদা। এটা গার্মেন্টস এর ক্যাপাসিটিও না, এটা হচ্ছে ওই যে সার্টেন অপারেশন, স্লিপ অ্যাটাচ বা লেভেল অ্যাটাচ বা সাইড সিম বা নেক রিপ অ্যাটাচ বা নেক রিপ টপ স্টিচ বা হচ্ছে শোল্ডার জয়েন্ট টপ স্টিচ বা স্লিপ টপ স্টিচ, এই আলাদা আলাদা অপারেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি। এটা এসএম, মানে মূল বিষয় হচ্ছে ওটা আমি দিচ্ছি অপারেশনে, আর এসএমপি হচ্ছে টোটাল গার্মেন্টের টাইম। ইফ আলামিন বলছেন আর কি বলছে? এসএমবি হচ্ছে প্রত্যেকটা গার্মেন্টসের জন্য একটা ফিক্সড টাইম থাকে, যে এটা যে কোনো একটা সাইড সেটা করতে এত ন্যানোসেকেন্ড সময় লাগে। এসএম এটা কি? এসএ ওটা কি হচ্ছে? এটা হচ্ছে মানে একটা ওয়ার্কারকে আমি নির্ধারণ করে দিলাম যে যদি এই শার্টটা বানাবা এত মিনিট তোমাকে নির্ধারিত সময় দিলাম, তুমি এটা এটার ভিতরে বানাবে, এটা আমার নির্ধারিত করা সময়। আর একটা গার্মেন্ট, টোটাল গার্মেন্টের যেটা ফিক্সড টাইম ওটা এসএমভি। আর নির্দিষ্ট অপারেশন, মানে একটা গার্মেন্ট তৈরিতে কি একটা কাজ নাকি অনেকগুলো কাজ? অনেকগুলো। হ্যাঁ, কাজ 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 ধরে ধরে যদি আপনি বলেন সেটা কি? এসএএম। আপনি জাস্ট কাজ কাজ ধরে ধরে দিচ্ছেন, আর গার্মেন্ট ধরে দিয়ে বলে দিলে ওটা এসএমভি। দুটোই আমি মিনিটে হিসাব করতেছি। এটা হতে পারে 0.56 মিনিট ওখানে, আর এখানে এসএমভি যেটা ওটা মানে গার্মেন্টের জন্য ফিক্স, আর এসএএম হচ্ছে অপারেশন আর অপারেটরের জন্য ফিক্স। বুঝতে পারছেন? গার্মেন্ট হচ্ছে এসএমভি হচ্ছে গার্মেন্ট রিলেটেড। এই গার্মেন্টের শোল্ডার জয়েন করতে 0.5 মিনিট লাগতেছে, মানে 30 সেকেন্ড লাগতেছে, এটা এসএমভি, এটা গার্মেন্টের জন্য। এটা গার্মেন্টসের জন্য। হ্যাঁ, আর অপারেটরকে ধরেন এখানে 3 মিনিট সময় লাগতেছে, এটা মানে এই 3 মিনিটে আমি 5 ঘন্টা ভাগ করে দিলাম, একজনের শোল্ডার জয়েন্ট দিব, একজনের 30 সেকেন্ড হবে, একজনের 20 সেকেন্ড হবে, একজনের 1 মিনিট হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যালোকেটেড মিনিট। আবার আপনার এখানেও কিন্তু এসএমভি ওইরকমই হচ্ছে, জিনিসটা ওই জন্য গোলমাল লেগে যায়। আমি এই জন্য শুরুতে পার্থক্য করে মানে ডিভাইড করে দিচ্ছি। গার্মেন্টের সাথে সরাসরি সম্পর্কিত ওটা এসএমভি, আর আমি যখন অপারেশন আর
মানে কাজ আর কাজের লোক, তাকে ধরে ধরে যখন বলবো ফিক্স করে দিব ওটা এসএম। আচ্ছা এখানে এসএম এর হিসাব দেখাইছে একটা, এই যে এসএম এর সূত্র, এটা কিন্তু এসএম এর সূত্রই সেম। বেসিক টাইম যোগ অ্যালাউন্স 10% যোগ পার্সোনাল অ্যালাউন্স আরো 10%, 20% অ্যালাউন্স দিছে। বেসিক টাইম মানে কি? বেসিক টাইম মানে হচ্ছে এই যে একটা সেলাই শোল্ডার, এই যে কলারের পাশে যে দুই পাশে যে কাঁধ, দুইটা কাঁধ যোগ করতে কত সেকেন্ড লাগতেছে, ধরে নিচ্ছি দুইটা কাঁধ যোগ করতে তার 20 সেকেন্ড লাগতেছে। 20 সেকেন্ড যে লাগতেছে সেটার সাথে আরো 10% দিব, সে যে বান্ডেল খুলতেছে বন্ধ করতেছে এটার জন্য 10% দিচ্ছে। আর তার যে ঘাম কপাল থেকে ঘাম পড়তেছে, ঘামটা মুছে জন্য আঙুলটা ঘামে মানে কপালে দেয়া লাগতেছে, বা তার যে পানি খাওয়া লাগতেছে বোতলের মুখ খুলে পানি খাচ্ছে, বা তার মেশিনের নিডেল ছিঁড়ে যাচ্ছে, নিডেলের থ্রেড ছিঁড়ে যাচ্ছে, ওই থ্রেডটার সাথে লাগাচ্ছে, এগুলোর জন্য আর 10% দিচ্ছি। এখানে সূত্রতে 20% দিছে, কিন্তু রিয়েল ফ্যাক্টরিতে আমরা 10% দিই, মানে আমরা শুধু 10% দিলাম। এখানে 10 + 10 20% মানে আপনারা 10% সেট করতে সেট করতে বলতে এই বান্ডেল অ্যালাউন্সটা আপনারা ছিল জাস্ট মানে পার্সোনাল অ্যালাউন্স এটা ছিল। আচ্ছা তাহলে এখানে একটা কেস স্টাডি বলছে, একটা ঘটনা বলছে, এস্টাবলিশিং পারফরম্যান্স রেটিং। ও আরেকটা বিষয় পারফরম্যান্স রেটিং। পারফরম্যান্স রেটিংটা কি? এখানে আমার ফ্যাক্টরির নাম হচ্ছে স্কলার্স গার্মেন্টস লিমিটেড, ঠিক আছে? স্কলার্স গার্মেন্ট লিমিটেডের 604 নম্বর রুমে আমার সামনে 3 জন অপারেটর আছে। এবার 3 জন অপারেটরের পারফরম্যান্স থেকে যে তাদেরকে আমি 1 ঘন্টা করে সেলাই করতে দিব, 1 ঘন্টায় কে কত পিস সেলাই করতেছে। 1 ঘন্টায় ধরলাম যে আমার প্রথম অপারেটর 17 যার আইডি ওদের তো ইয়ে আছে, আইডেন্টিফিকেশন নাম্বার আছে 17 তার হচ্ছে পিস করার সংখ্যা হচ্ছে 85। তারপর আরেকজন কি 112 নাকি 105 তার হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে 95, আর আরেকজন 135 নাকি 112। তো 112 যে তার হয়তো সেলাই করার ক্যাপাসিটি হচ্ছে 80, তাহলে 80 85 95 এই তিনটার গড় করব। এই তিনটার গড় করলে কত হয়? 80 160 185 290 180 ইয়া actually ইয়া 280 ঠিক আছে। তাহলে 86.66 তাহলে 280 86.6 260 86.67 তাহলে 87। এবার যে 95% করে ইয়ে করে উপরে 95 দেন ডিভাইড বাই 87 দেন, ওই ওয়ার্কারের রেটিং হচ্ছে 1.1, মানে 1.09 মানে তো 1.1। এবার 87 ভাগ 85 1.0 না 87 নিচে, 85 ভাগ 87 উপরে 85 নিচে 0.97 তাহলে ওই ওয়ার্কারের রেটিং হচ্ছে 0.95। আর আরেকজন মানে আমি একটা স্ট্যান্ডার্ড ধরলাম, এই তিনজন আমার স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড থেকে আমি একটা মানে এই তিনজন হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ার্কার, এই তিনজন স্ট্যান্ডার্ড ওয়ার্কার, তাদের থেকে আমি একটা এভারেজ রেটিং বের করলাম। সেই এভারেজ রেটিং এর উপর মানে সেইটাকে আমি স্ট্যান্ডার্ড ধরে তখন অন্যদের এভারেজ বের করব, বুঝা গেছে? আর যখন আমি এসএম দিই সচরাচর ওই স্ট্যান্ডার্ড যেটা মানে একদম বেস্ট ওয়ার্কার যেটা, আদর্শ ওয়ার্কার যেটা, যাকে 100% ধরে নেওয়া হবে, মোটামুটি 100তে 80 পাইলে আমরা এ প্লাস দিয়ে দিই না, কিন্তু অনেকে তো 85ও পায় 90ও পায়, সেটা আমরা বাদ দিচ্ছি, মানে আমরা একটু কমায় ধরতেছি। যেমন একজনকে 1.1 পেয়ে গেলাম, 1.1 না 1 ধরে সেই 1 থেকে আমরা বলি কি আমরা স্ট্যান্ডার্ডটা একটু নামাই দিই যে আমরা 0.7 পাইলেই খুশি। ওই জন্য তখন এই পুরোটাকে আবার 0.7 দিয়ে গুণ করে, মাঝে মাঝে 0.7 দিয়ে গুণ করে বা ভাগ করে আমার অঙ্কের সূত্র অনুযায়ী। তো এইটা হচ্ছে রেটিং, যে ওয়ার্কার রেটিং। এবার যদি বলে যে এসএমডি আপনারা 70% ওয়ার্কার রেটিং এ হিসাব করেন, 70% ওয়ার্কার রেটিং এ হিসাব করা মানে কি ওয়ার্কারের আমরা যে তখন এসএএফ বের করার সূত্র ধরলাম যে তার বেসিক টাইম আইটিতে যারা থাকে তারা আই তো এই জায়গাতে আর অলরেডি এগুলো বের করা আছে, ফ্যাক্টর
ফ্যাক্টরিতে গিয়ে দেখবেন বের করা আছে, ফ্যাক্টরি তো চলতেছে। আপনারা ঢুকে জাস্ট জিনিসগুলো শিখে নেবেন, শিখে নিয়ে আপনাদেরকে আপগ্রেড করতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল বলছিলাম না যে বাচ্চাদের ওই বডি স্যুট, ওইটার এসএমবি 3.1 হ্যাঁ 12 থেকে 2.94 নামে আনা হয়েছে। এগুলো আপনাদেরকে করতে হবে, মেথড স্টাডি, কোশ্চেন স্টাডি করে এসএমবি স্যার এখন কি স্যার আমরা কি এগুলো মেথড এবার থাকতে না? হ্যাঁ আচ্ছা, মানে এখানে তো আপনারা থিওরি পড়বেন, আর মেইন নলেজ ওটা আসবে এক্সপেরিয়েন্স থেকে, ফ্রম এক্সপেরিয়েন্স। হ্যাঁ আচ্ছা অঙ্কটা কি? এইটাই কি আছে। সাপোজ ইফ দ্য পারফরম্যান্স রেটিং অফ এন অপারেটর ইজ 85%, মানে ব্যাপারটা বুঝে গেছে যে স্ট্যান্ডার্ড ওয়ার্কার তৈরি করে 100 পিস আর ও তৈরি করে 85 পিস, তাহলে ওর রেটিং কত? অবশ্যই কম, মানে 100 ভাগ 85। স্ট্যান্ডার্ড ওয়ার্কারের তৈরি করার কথা 100 পিস, ও তৈরি করে 70 পিস, তাহলে ওর রেটিং কত হবে? 170 ভাগ 70 এর উপরে 100 ভাগ 70। স্ট্যান্ডার্ডটা দিয়ে ওরটা ভাগ হবে, ওরটা 70 ওরটা উপরে। আচ্ছা তো একজন করা 50টা আর স্ট্যান্ডার্ড করা উচিত 100টা, 50/100 রেটিং 50। হ্যাঁ 50/100 100 ভাগ সরি 50 ভাগ 50/100 কনফিউজিং ওয়ার্কার রেটিং ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা পাইছি একজন ওয়ার্কারের রেটিং 85%। এবার সাইকেল টাইম হচ্ছে 0.55 মিনিট। সাইকেল টাইম মানে কি হচ্ছে বেসিক টাইম, যেটা বলতেছিলাম শুরুতে, এই যে বেসিক মিনিট, যেটা বেসিক মিনিট বা সাইকেল টাইম, এটা কি? এটা হচ্ছে একটা প্রসেস করতে কত সময় লাগতেছে, একটা বানাতে, একটা বানাইতে মানে একটা অপারেশন করতে, অপারেশন মানে একটা সেলাই করতে 0.55 মিনিট লাগতেছে। তার মানে এটা যদি আমি বলি সেকেন্ডে দেন, তাহলে সেকেন্ডে কেমন নিব? 60 দিয়ে বানাবো, 60 দিয়ে ভাগ করবেন, এটা তো 0.55 মিনিট, মিনিটেই আছে। মিনিট থেকে সেকেন্ডে নিয়ে গেলে আমরা ভাগ দিই, গুণ দিই, তাহলে এটা কত সেকেন্ড বলুন তো? 0.55 সেকেন্ড। 0.55 into 60 ব্যাপারটা বুঝছেন? 33 সেকেন্ড। কি বুঝলেন? এবার 33 সেকেন্ড যদি দেখেন একটা অপারেশন করতে 33 সেকেন্ড লাগতেছে। সেকেন্ড। হ্যাঁ, তো এটাকে যদি আমি এসএমভি নিতে বলি, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু নিতে বলি, বা এসএম স্ট্যান্ডার্ড অ্যালোকেটেড মিনিট, তার মানে আমি কিসে যাচ্ছি? ঘন্টায় যাচ্ছি, মিনিটে যাচ্ছি, তখন কি করবেন? মিনিটে আপনার কাছে 33 সেকেন্ড আছে, কি করবেন? এবার 60 দ্বারা ভাগ দিই। ভাগ দিবেন। হ্যাঁ ভাগ দেন 0.55। জিনিসটা কি ক্লিয়ার? ইফনি মাঝে মাঝে ক্রুশিয়াল কিছু জায়গায় মিটিংকে ওপেন করে ওপেনকে ক্লিক করে, বা ভাগের জায়গায় গুণ করে, কোনো জায়গায় ভাগ করে। এগুলো হচ্ছে একবারই মনোযোগ দিয়ে শুনে কনসেপ্টটা মুখস্থ মতো করে ফেলতে হবে মাথায়, তারপর আর ওটা কনফিউজ হয়ে যাবে। কনফিউজ লাগলে ওটা জিজ্ঞেস করে ক্লিয়ার হয়ে নিতে হবে, স্যার হয় স্যারের থেকে, না হয় ব্যাচমেন্টের থেকে। আচ্ছা তাইলে সাইকেল টাইম 0.55, এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড সাইকেল টাইম, এটা ওর সাইকেল টাইম, স্ট্যান্ডার্ড হচ্ছে 0.55। তাহলে ওর বেসিক টাইম কত হলো? 33 সেকেন্ড। আচ্ছা 0.55 মিনিট না, সাইকেলের বেসিক একটু আচ্ছা হ্যাঁ, এখানে অপারেটরের রেটিং হচ্ছে 85%, মানে অন্য জায়গায় স্ট্যান্ডার্ড অপারেটর 100 পিস করে 100 করতে পারে, ও 85টা করে করতে পারে। এবার ওর সাইকেল টাইম হচ্ছে 0.55 মিনিট, বুঝতে পারছেন? মানে ও একটা অপারেশন করতেছে 0.55 মিনিটে, তাহলে এর অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড টাইম কত হবে? আর একটু কম হবে না? ব্যাপারটা বুঝেন? রাফি স্যারের ওজন একটু বেশি, আলামিনের ওজন একটু কম। আলামিন হচ্ছে স্ট্যান্ডার্ড, আলামিন এখান থেকে দৌড়ায় কাকলি মোড় পর্যন্ত যাইতে পারে 5 মিনিট। এবার রাফি স্যারের সেই হিসাবে রেটিং হচ্ছে 85% আলামিনের তুলনায় বা স্ট্যান্ডার্ডের তুলনায়। তাহলে রাফি স্যার এখন যদি কাকলি পর্যন্ত দৌড়ায় যায় কত সময় লাগবে? 7 মিনিট। হিসাব করে বলুন, আচ্ছা কিভাবে হিসাব করবেন এটা মনে করুন। হিসাব করে আরে ও কিন্তু এমন না, 85 মানে যদি দেখেন যে সময়টা আলামিনের চেয়ে রাফি স্যারের সময় কম লাগতেছে, তাহলে কি ভুল করছেন, উল্টাটা করছেন। ক্লিয়ার কি না? ব্যাপারটা বুঝতে পারছেন?
এটা বেশি আসবে। চিকন মোটা রাফি স্যার এবার দিয়ে আছে, এবার খুব মাথায় সহজে কি আসে, এবার সহজে বোঝা গেছে। স্যার এটা তো মনে হয় তাকে যদি 80% হয়, 80% যদি যায়, রাফি স্যার 80% এ যায়। আর আলামিন স্ট্যান্ডার্ড, আলামিন বা স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে 100% এ গেলে 5 মিনিট লাগে। এটা 5 মিনিটের সাথে 80% ভাগ হবে। স্যার এটা আপনার স্যার 6.25 আমি 5 মিনিট বললাম না, আমারটা করে দেন হিসাবটা। 6.25 এই যে আমি করে দেখাচ্ছি। 5 মিনিট সময় কত সেকেন্ড? 5 মিনিট 300 সেকেন্ড। আচ্ছা, আর রাফি স্যারের রেটিং কত? 85 আছে, 85 ধরি। রাফি স্যারের রেটিং যদি 85 হয় আর স্ট্যান্ডার্ড যদি 300 সেকেন্ড হয়, তাইলে নিচে 100 দিয়ে ভাগ হবে। 300 গুণ 85 ভাগ 100। 85% এবার 85। তার মানে কি এখানে এটা সময়টা কম আসছে, তার মানে কি আমরা ঠিক করছি না ভুল করছি? হ্যাঁ, উল্টা হয়েছে। তাহলে উপরে 100 হবে, নিচে 85 হবে। 353 সেকেন্ড। 352 স্যার এটা ভাগ 60 সেকেন্ড মিনিটে নিয়ে আসেন। আচ্ছা, প্রায় 6 মিনিট আর কি। 5.8 মানে 5.9 মিনিট। এবার এই প্রশ্নে কি বলছে? এই প্রশ্নে বলছে যে স্ট্যান্ডার্ড মানে রাফি স্যারের রেটিং হচ্ছে 85%। রাফি স্যার সময়, এই যে এখানে রাফি স্যারের বের করলাম না যে 5.9, স্ট্যান্ডার্ড তো 5 মিনিট, রাফি স্যার আসলে 5.9 মিনিট। ক্লিয়ার কি না? হ্যাঁ, তো এবার রাফি স্যার যদি সেলাই করে 0.55 সেকেন্ডে, রাফি স্যার যদি সেলাই করে 0.55 সেকেন্ডে, তাহলে এইটা আগে বেসিক টাইপ বের করতে হবে না যে স্ট্যান্ডার্ডটা কত। রাফি স্যার কত পার্সেন্ট কম করতেছে? 85 না? হ্যাঁ, রাফি স্যার 15% কম করতেছে না? আমাকে ওইটা সব ধরলে আমার অ্যাকচুয়াল মানটা আরো বড় আসবে না? বুঝতে পারছি নাকি? মানে বড় না, সরি ছোট আসবে। রাফি স্যার তো বেশি টাইম নিচ্ছে। আচ্ছা, আবার ভুলে গেছি। আরেকবার ইয়ে করছেন মাথায় ক্যাচ হইছে, বাট আবার দিছে। ইয়ে ইফতি আসে, আমি যা যা বলবো বড় লিখে দেবো। এই সাইড থেকে লিখুন। প্রথমে লিখবেন হচ্ছে মানে রাফি স্যার, রাফি নেই, রাফি স্যার। হ্যাঁ স্যার, এস শুধু এস দিয়ে রাখেন। হ্যাঁ, সমান লেখেন 5.9। এটা রাফি স্যারের সময় লাগে, একটা কমা দেন বা একটা অবজেক্ট টাইপের কিছু, অবজেক্ট দিলে কনফিউজ হবে। এবার 85% লেখেন। এটা হচ্ছে 85% রেটিং এ রাফি স্যারের সময় লাগতেছে বেশি, 5.9। এরপরে নিচে লেখেন স্ট্যান্ডার্ড, শুধু স্ট্যান্ডার্ড। হ্যাঁ, স্ট্যান্ডার্ড সমান কত কত বলছিলাম? 5 মিনিট। এটাতে কোনো কনফিউশন আছে? এবার আপনাকে প্রশ্নে দেয়া আছে রাফি স্যার একটা অপারেশন করে 85% রেটিং এ একটা অপারেশন করে ইয়ে সেকেন্ডে, এই যে 0.55 সেকেন্ড। আবার নিচে লেখেন রাফি স্যার 0.55। হ্যাঁ, এস লিখলাম 0.55 কমা দেন 85% রেটিং। স্ট্যান্ডার্ডটা কি? আমার রাফি স্যার তো বেশি সময় নিচ্ছে, স্ট্যান্ডার্ডটা তার চেয়ে কম হবে না? বোঝা গেছে না? হ্যাঁ, রাফসার বেশি বিটটা নিচ্ছি, স্ট্যান্ডার্ডটা আমার 1 মিনিট, রাফসার দিতে দিন। হ্যাঁ, স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তো এবার আমাকে স্ট্যান্ডার্ডটা কিভাবে বের করতে হবে? স্ট্যান্ডার্ডটা কিভাবে বের করব? সমান সমান দিয়ে বের করব। রাফি স্যার মানে সবাই যেখানে 100 করে, রাফি স্যার করতেছে 85। রাফি স্যারের 100 করতে তাইলে আরো বেশি সময় লাগতেছে, আরো 15টা পিস এক্সট্রা করে 100টা করতে, তাই না? তাহলে অরিজিনাল টাইমটা মানে অ্যাকচুয়াল টাইমটা 0.55 এর চেয়ে বেশি হবে না কম হবে? ইফ কে একটা আনসার দিছে, আপনারা কি মানে বুঝতেছেন না? তাই তো? না স্যার, উপরের এক্সাম্পল হবে। হ্যাঁ উপরে রাফি স্যারের
মানে রাফি স্যারের পাওয়ার হচ্ছে 85%, রেটিং হচ্ছে 85%। তো স্ট্যান্ডার্ড 5 মিনিটে দৌড়ে চলে যাওয়া যায়। আপনারা তিনজনই পারেন স্ট্যান্ডার্ড। আমার সময় বেশি লাগতেছে না কম লাগতেছে? হ্যাঁ, এবার আমার অ্যাকচুয়াল এবার বলতেছি, আমার যদি কোনো একটা কাজ করতে 0.55 লাগে তাহলে স্ট্যান্ডার্ড টাইমটা কত হবে? আরো কম হবে। আমি তো ওটাই বলতেছি, এই যে আরো কম হবে, বুঝা গেছে না? বুঝলেন? হ্যাঁ, এবার আরো কমটা বের করুন। আরো কম কিভাবে বের করুন? রাফি স্যার 85% এফিশিয়েন্সিতে করতেছে, তাহলে 100% এফিশিয়েন্সিতে কত হবে? তো অবশ্যই হ্যাঁ, লেখেন কিভাবে হবে? ওই কিং নিয়মের ফর্মুলাটা লেখেন, নিচে সমান সমান দিয়ে ওই বরাবর সমান সমান দিয়ে কি কি উপরে থাকবে কি নিচে যাবে। স্যার এখানে উপরে 85 হবে আর নিচে 100। আচ্ছা, তো দিয়ে দেখেন আপনি কি একমত? ইফ দিস আলামিন যেটা বলতেছে উপরে 85 নিচে 100। আচ্ছা, আলামিনটা করি আমরা। আলামিন বলছে উপরে 85 নিচে 100। আচ্ছা, ওটা হবে না। উপরে যদি 100 দিই তাহলে এটা বাড়বে। এটা কি বেশি হবে না কম হবে? এটা কম হবে। এটা কম হবে। তাহলে উপরে কি দিব? উপরে আমরা বেশি দিব না কম দিব? উপরে কম। কম দিলে তো স্যার ই আসে 0.85 ই আসে। কম দিলে তো উপরে বেশি দিতে হবে। উপরে কম দিলে 0.85 0.55 থাকবে না এখানে? 0.55 তো গুণের ভিতরে থাকতেছে, গুণের অংশ। 85 ইনটু স্যার 0.55 0.55 আছে এটা ঠিক আছে। হয় উপরে 100 নিচে 85 অথবা নিচে 85 উপরে 100। স্যার 0.55 কি ইউনিট আছে? 0.55 টা আগে লেখেন এই গুণের এখানে। হ্যাঁ, স্যার, এইটার সাথে গুণ হয়ে হয় 85 উপরে যাবে না নিচে আসবে। ও আচ্ছা। স্যার 0.55 কি মিনিটে আছে না? মিনিটে স্যার এটা তো সেকেন্ডে হবে। মিনিটে থাকুক বা সেকেন্ডে কোনো সমস্যা নেই, মিনিটে আগে মিনিটেই বের আচ্ছা, যাবে। স্যার এটা হবে স্যার যেটা বলছেন স্যার 0.85 হ্যাঁ এটা আসে 0.46 আর 46 স্যার। লেখেন হ্যাঁ লিখছেন 0.46। এটা কি মানে অনেক কঠিন লাগছে? এবার একটু ওই যে ছোট ভাই বোনদেরকে নিয়ে অঙ্ক করাবেন। করাই তো স্যার ক্লাস 5 পর্যন্ত অঙ্ক করাই তো স্যার কি স্যার স্টুডেন্ট পাস করে? কর স্যার পাস করে? হ্যাঁ শিওর? হ্যাঁ স্যার আমাকে একটু মার্কশিটের ছবি তুলে পাঠাবেন। এবার তো ফাইনাল স্যার নভেম্বর থেকে। তো তাহলে এখানে যে 0.55 গুণ করতে এত কষ্ট হচ্ছে কেন? এত কনফিউশন লাগছে। আচ্ছা, তাহলে এই যে এখানে একজন ওয়ার্কারকে ধরে অঙ্ক কোনো শেষ হয় নাই। একজন ওয়ার্কারকে ধরে আমরা জাস্ট এই যে বেসিক টাইমটা বের করলাম সাইকেল টাইম থেকে। ওয়ার্কারের রেটিং 0.85 ছিল, এগুলো কি সব বুঝে গেছে নাকি জানি না? সব বুঝে গেছে? এটা কিন্তু আমি এই কোশ্চেনটা করাচ্ছি এখনো পর্যন্ত। সাপোজ ইফ দ্য পারফরম্যান্স অফ রেটিং অপারেটর, হ্যাঁ, তাইলে আপনি এখন বেসিক টাইম পাইছেন। বেসিক টাইমের সাথে আমি কত পার্সেন্ট অ্যালাউন্স যোগ করতেছি? 10% 0.46 এর 10%। হ্যাঁ, এখানে বান্ডেল অ্যালাউন্স দিছে 10%, সাথে মেশিন অ্যালাউন্স দিছে 10%, 20%। ওই বইটা ফলো করে ম্যাথ করি আমরা মেইন এক্সামে 10% দিব শুধু। তাহলে এটার সাথে 20% যোগ করলে কত হবে? যোগ করেন এটার সাথে 20%। হ্যাঁ, 20% মানে কত? 20% বলতে আমরা কি বুঝাই? 20/100। হ্যাঁ, মানে এইটার 20/100 0.092 স্যার 0.092 হইছে। ওটা যোগ করতে হবে না? 0.46 টা যোগ করতে হবে না? ও একসাথে করছিস না? একসাথে করছিস না? একসাথে যদি করে তাহলে এটা ছিল 46 আর এটা 092 হলো। এখানে তো একটা 0 চলে আসছে, তাহলে কি হয়? কত আছে? আপনি করেন তো দেখি কেমন হচ্ছে। আচ্ছা, পয়েন্টের ম্যাথ করাচ্ছি। সাইডে এখানে কয়টা সংখ্যা আছে? ডটের পরে 3টা, ওখানে ডটের পরে কয়টা? তাহলে আপনি যদি আরেকটা সংখ্যা অ্যাড করতে হয় কত দিবেন? লাস্ট ওই 2 নম্বর শিটে দিয়ে দেন। হ্যাঁ, এখানে যদি দশমিকের পরে সংখ্যা দিতে হয় কত দিতে পারি আমরা? 1 না 0? না 0। এবার এখানে দশমিকের পরে 3টা, এখানে দশমিকের পরে 3টা। এখন কি যোগ করা যাবে কিনা? হ্যাঁ, যোগ করা। আপনাদের ক্লাসে আসলে এগুলো করে দিতে হবে। বৈদিক নিয়মের অঙ্ক, সরলীকরণ, এগুলো ক্যালকুলাস বহুত দূরের জিনিস।
এগুলো করে স্যার 10 প্লাস স্যার পাই না স্যার সত্যি কথা স্যার করতে আমি তো করেই নি স্যার এই যে এটা কি 1 পয়েন্ট না 46.092 কত 46.092 আচ্ছা 46.0 আরেকজন আচ্ছা স্যার স্যার ডাইরেক্ট প্লাস 0.46 প্লাস ও যেটা করছে ঠিক করছে 0. হ্যাঁ স্যার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে জীবন হ্যাঁ জীবন ফ্যাক্টর 46 দিয়েছি স্যার এটা মানে এবার বলেন তো এখানে आंसर আসছে 598 হ্যাঁ হ্যালো আমাদের থেকে পেয়েছি ওই চলতেছে এখনো শেষ হয়নি তিনজন হ্যাঁ 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 আসছে ওই যে তহিদ ভাই কেন কি বলছে অসুস্থ মানে অসুস্থ এবার দেখেন এখানে আসছে 598 আর আপনাদের আসছে 552 কেন কেন স্যার বলেন তো কেন আমরা তো স্যার 20% ধরে করলাম আপনারা কি 20% করে করছেন আপনারা 10% ধরে করছেন তো 10% বাদ দিন আসেন কি হবে 20% ধরে আচ্ছা আচ্ছা তারপর স্যার এখানে তো আরো যোগ করছিল 0.09 ওটা যোগ করলে তো স্যার হয়ে যাবে স্যার এখানে পার্সেন্ট 20% ও 30% করছে না স্যার ওরা 30% করছে এই জন্য 30% যা ধরে তো আর 20% করে করছে তৈরি হচ্ছে এইখানে এতক্ষণ কে ছিল এতক্ষণ ছিল হচ্ছে ইফতি এবার আরেকটা ম্যাথ করার জন্য ইফতি চলে যান আলামিন মাথাটা হবে ক্যাপাসিটি এটা হয়তো একটু সহজ হবে এটা জাস্ট ক্যাপাসিটি আচ্ছা স্যার আমাদের বুঝাইতে বলছে হ্যাঁ ওই স্যার তো 30 মিনিটের সাথে লিঙ্ক চলছে পড়াটা হচ্ছে আজকে চন্দ্র মেসেজ কিভাবে আসেন তিনজনের তো সমস্যা মিটিং এর তো সমস্যা তিনজন আচ্ছা সব বোঝাতে না একটা ফ্যাক্টরিতে এরকম 500টা ইফতি আছে বা 500টা আলামিন আছে এবং প্রত্যেকে কত পার্সেন্ট রেটিং এ কাজ করে 67% মানে 67% মানে কত 100 তে 67 মানে 100 ভাগ 67 মানে নিচে 100 উপরে 67 ওকে ফ্যাক্টরিটা মাসে কদিন চলে 24 দিন 24 দিন হ্যাঁ প্রতিদিন কয় ঘন্টা 8 ঘন্টা তাইলে এই ফ্যাক্টরিতে টোটাল কত মিনিট আছে মিনিট বের করতে পারবো না আমরা কত মিনিট কাজ হয় এই ফ্যাক্টরিতে মাসে টোটাল কত মিনিট কাজ হয় এটা তাহলে করুন তো 480 আচ্ছা হ্যাঁ সেপারেটলি কত 8 ঘন্টা না 480 কোন ইংলিশে লিখে ইংলিশে 480 কোন 24 হ্যাঁ এটা হচ্ছে একদিন 24 দিন এটা চাই ক্যালকুলেটর ওটা করে দিই এবার এই ম্যাথগুলো আমার কোনো স্টুডেন্টকে আমি ক্যালকুলেটর অ্যালাউ করি না। মানে অ্যাপারেল 4 এ 11 ম্যানুয়ালি করছি 11 ম্যানুয়ালি করছি 20 এটা তাহলে ম্যানুয়ালি করতে পারবেন ওই যে পিছনে রাফ পেজে সব গুণ করবেন দুই দ্বিপদ গুণ ত্রিপদ আছে হ্যাঁ তো ওগুলোর দরকার আছে সবাই ভুলে যাচ্ছে হ্যাঁ এখানে কোনো এভাবে কনসেপ্ট আমরা টাইম সেট করি তাহলে এখানে হচ্ছে কত দিন 24 দিনে এত সময় আছে হ্যাঁ এটা কয়জন বলে এখানে কি 500 জনের করছেন না একজনের করছেন একজনের করছেন না 500 জন আচ্ছা হ্যাঁ বলো কিন্তু 500 এবার এটা তো 100%
এখানে কত পার্সেন্ট বোনাস? 67%। এখানে তো এটা কত পার্সেন্ট? 100% না? প্রত্যেকে যদি 100% দেয়, প্রত্যেকে তো 100% দিয়ে দিচ্ছে, কত দিচ্ছে? তাহলে এটা কেমন কি হবে না? গুণ না ভাগ কি হবে? মাইনাস মাইনাস স্যার এটা তো আপনি আগে আপনার সেন্স আপনার লজিকে বলুন। এটা তো আগে বের করতে হবে। আচ্ছা করো, এটা বের সবটা করো। করতে হবে। হ্যাঁ, এটা বের করলে কত হয়? ইয়া এটা জাস্ট 5 7 6 0 শুধু এটা। জি স্যার হ্যাঁ 5 7 6 0 তিনটা মানে আরো তিনটা। 57 লাখ 60,000, 57 লাখ 60,000। এটা হচ্ছে আমাদের আমার কাছে মিলিট আছে। হ্যাঁ। তো তারপর এটা তো ফুল না, মানে এটা তো এখনো আনসার আসে না। এখন আমার বাইরে করতে হবে কি স্যার? কত পার্সেন্ট? কত পার্সেন্ট আছে না? 67%। না 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 না, আপনি ব্যাপারটা বুঝেন না। এটা তো 100%। এটা 500 জন 100% ওয়ার্কার, হ্যাঁ 500 জন ওয়ার্কার যদি মেশিন রোবটের মতো 100% দিয়ে কাজ করে, তাহলে আমার এত মিনিট কাজ আছে। এত মিনিট কাজ হচ্ছে, কিন্তু ওরা তো রোবটের মতো 100% দিয়ে করতে পারবে আর আমরা না। 67% বাইরে করতে 67% বের করতে হবে, তাহলে কিভাবে বের করবে? ওরা একসাথে করতে পারতো। মাইনাস 33% দিলে তো 67% এখন -37% দেওয়ার চাইতে শুধু এটাকে 67% এ কনভার্ট করা যায় না? কিভাবে করা যায়? এটাকে বলা হয় 67 বাই 100 এখানে হ্যাঁ বাবা বলো। এখানে এটা 67 ডিভাইডেড বাই নিচে 100 হ্যাঁ ইফতি কি বলছে জিনিস কি আলাদা স্যার আমি এটাই হিসাব করতে গেছি। হ্যাঁ ওই তো এখানে করে ফেলো, ওইটা উপরের লাইনে করতে পারতো। হ্যাঁ, তো এইটা করলে কত আসে? 38 লাখ 59,200। 3859 200 তো 1,17,000 পর্যন্ত তুমি নিতে পারবে। 3,85,000। এবার একটু আমি তো 38 এবার এটা কিন্তু ভালো সার্কাস দেখাচ্ছে, এই যে এই বইয়ের অঙ্ক দেখছেন, বই যেখানে ভুল করে 24 দিনের জায়গায় ওরা 26 দিন দিয়ে গুণ করছে। কেন স্যার উপরে দিলে এগুলো 24 দিন? ওরা গুণ করার সময় ওদের মধ্যে খেয়াল হয়েছে যে মাসে তো শুক্রবার 4টা, গুণ করার আগে এটা খেয়াল ছিল। মানে আমি 26 দিন কেন বলতে দিই? ঠিক আছে, আপনাদের হিসাব ঠিক আছে, 24 দিন হলে এটা হবে আর 26 দিন হলে এটা হবে। ঠিক আছে, এবার আবার আমরা ঢেকে ফেলি জিনিসটা। এবার অ্যাকচুয়ালি হচ্ছে কতটুকু? এটা তো আপনার ফ্যাক্টরি থিওরিটিক্যালি এটা বের করছে যে ওদেরকে যদি 67% এফিসিয়েন্সিতে প্রতিদিন কাজ করাতে পারি, এটা আমার ক্যাপাসিটি হয়। এবার অ্যাকচুয়ালি কত হচ্ছে? দ্য ফ্যাক্টরি মেড পড়ো এই লাইনটা, দ্য ফ্যাক্টরি মেড মেড 2,80,000 পিস ইন 12 মিনিট ইচ, মানে প্রত্যেকটা এসএমবি কত? 12 এসএমবি 12, এসএমবি 12 তে ওরা হচ্ছে 2,80,000 পিস বানাইছে এক মাসে। তাহলে এইটাকে মিনিটে বের করা যাবে না? কিভাবে বের করব? এটা 80,000 পিস বানাইছে এক মাসে 12 মিনিট করে। তাহলে এটা মিনিটে নিলে কত হবে? স্যার 2,80,000 পিস। এক মিনিটে কয়টা হয়েছে এটা ও আচ্ছা আচ্ছা। এক মিনিটে কয়টা হয়েছে না, মানে ফ্যাক্টরিতে আসলে কত মিনিটের কাজ হয়েছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন। ওটা তো ক্যাপাসিটি আপনারা বের করছেন সামর্থ্য, কিন্তু অ্যাকচুয়াল প্রোডাকশন কত হয়েছে মিনিট হিসাবে। হ্যাঁ 12 ইনটু এত ইফতি যেটা বলছে ইফতি কি বলছে আপনি একমত? স্যার আমার তো একটা প্রোডাকশন হতে 12 মিনিট লাগে। হ্যাঁ। তাহলে আমার কাছে তো টোটাল মিনিট আছে টোটাল মিনিট না টোটাল প্রোডাকশন টোটাল পিস এইটার হিসাব তো এখানে করে ফেলছেন। এটা শেষ। আমরা বলছি যে পিস বানাতে 12 মিনিট লাগে এখন তো বাকি পিস বানাতে কত এটা ইনটু দিতে হয়েছে এটা শুনুন 2,80,000 ইনটু 12। ঠিক আছে এটা কি 28,000 হয়েছে? এটা ওখানে 2,80,000 বলছে, আরেকটা শূন্য এটা কত আসলে? 33 লাখ 60,000। 3360 পারলে তিনটা শূন্য ঠিক আছে। 33 লাখ এটা হচ্ছে আমার 28,000 2,80,000 প্রোডাকশন করতে আমার এত মিনিট সময়। তাহলে স্যার আমার ফ্যাক্টরি বানাইছে আসলে এতগুলো, ফ্যাক্টরি বানানোর কথা ছিল নিচেরটা, ফ্যাক্টরি বানাইছে ওইটা, মানে এত মিনিটের কাজ যেহেতু আমাদের 67% কাজ হয়েছে, বাকিটা 67% আমি ধরে নিছি ওরা 67% করে, ওদের দিয়ে আমি 100% পাবো না ধরে নিছি। বা এখানে মানে একজনের উচ্চতা, মানে একজন স্যার অনেক তাহলে করতে তো পারে। তাও স্যার, প্রায় 5 লাখ 67% কাজ হয় না। 5 লাখ পিস
কম তুলনা হয়েছে। স্যার এখানে তো তাহলে 67% কাজ হ্যাঁ হয়। ওইভাবে বললে তাই। এখানে তো 67% কাজ হয়। না এটা 67% না, এটা ওই 67 চেয়েও কম হয়েছে। কম হয়েছে। হ্যাঁ তাহলে আমি ফ্যাক্টরিতে আরো লস করছি। মানে এটা আসলে কত পার্সেন্ট হয়েছে যদি দেখতে চান, এটা আসলে কত পার্সেন্ট হয়েছে যদি দেখতে চান, হ্যাঁ এই যে 57, ওই যে এটা 57, এটা বসাই দেন, ওই যে এটা না উপর 576 ডাবল। হ্যাঁ এই যে এটা আর আমার টোটাল নিয়ে এটা হুম। এটা করলে কত আসে? আর 33,000 দিকে উঠে 59.25 শূন্য কাজ করতে পেরেছে। তো কমই তো হবে, কারণ আপনার 67 হওয়ার কথা ছিল, 67 হয়নি। ও আচ্ছা এটা তো পার্সেন্টে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ সরি। একটি বুঝেছেন না? তাহলে আমার না ঠিক আছে দেখতে হবে। শূন্য যদি জুড়ে ঠিক আছে, আনসার 60%, মানে আমি 67% আশা করছিলাম, হইছে 60% loss হয়েছে। 60%, কিন্তু অঙ্ক এখানে এটা বলে না। 58 আবার দেখতে হবে। আচ্ছা আর আবার পরে হিসাব করেন কি আবার হিসাবে বলেছে? এটা বলতেছি 58 হ্যাঁ দিবে 5-6 না 5-7 হবে ও 5-6 58.6 এটা বলতেছি এটা আসলে ভুল 60 এর কথা হচ্ছে 60 হওয়ার কথা না, মানে ফ্যাক্টরি ধরনের ছিল 67% রেটিং এর হবে, কিন্তু না এবার আপনারা জিনিসটা আরো জটিল ভাবে চিন্তা করছেন। প্রশ্নে কিন্তু এটা চাইনি। প্রশ্নে কি চাইছে? প্রশ্ন চাইছে হইছে যে পয়লা পিস কম পড়েছে না, পয়লা পিস কম না, অনুপাত চাইছে। ফ্যাক্টরি চাইছে যে তুমি আমাকে 38,59,200 পিস দিলে আমি খুশি। 38,59,200 পিস এটা দিলে আমি স্যাটিসফাইড, স্যাটিসফাই বা এটা দেওয়ার জন্য তোমার আমি বেতন দিচ্ছি, তুমি আমারে দিচ্ছ কত? আমি যে হ্যাঁ তখন এইটা নিচে হবে আর ওই 33,000 60,000 এটাও করে হবে। এটা হচ্ছে আপনার এফিসিয়েন্সি, আপনার এফিসিয়েন্সি কত, আমার এফিসিয়েন্সি আপনার কার্যদক্ষতা বা কর্মক্ষমতা কত, কর্মদক্ষতা কত। ব্যাপারটা বুঝে গেছে আমি কি বলতেছি? ফ্যাক্টরি চাইছে 38,059 পিস আর আপনারা করছেন 33,60,000 পিস। আমরা দুটো শুনবো, এটা 6,000, হ্যাঁ 60, না না শুনবো একটা কম হবে, হ্যাঁ আর নিচেরটা হচ্ছে 0.87 না এখানে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে 100% সমস্যা নেই। হ্যাঁ কত আসে? 0.87 87%। এখানে তো ওই যে ওরা 26 দিয়ে গুণ করছিল, এটা সংখ্যা বদলাই গেছে। এখানে মানে আমার যতটুকু সামর্থ্য আমি ধরে নিয়েছি সেটা থেকে আমি আদায় করতে পারছি 80%। 0.8%। 87 87%, 0.8 না 87। আপনি উপরে যা লিখছেন এটা এটা সেটা যখন 87% পার্সেন্ট দেবে 0 কাটা যাবে 0.0 কাটা যাবে এই 100 কে বলছিস না 1.0 মুছ হ্যাঁ পার্সেন্ট 87% আপনি একশো যদি না ওই 100টা যদি না লিখতেন তাহলে এটা 0.8। তার মানে কি হলো যে আমি ফ্যাক্টরিতে যতটুকু সক্ষমতা ধরে নিয়েছিলাম সেই সক্ষমতা অনুযায়ী ও কাজ করছে কতটুকু? 87%। ক্লিয়ার হচ্ছে না? ক্লিয়ার হবে মানে অনেক কঠিন না জিনিসগুলো? না কঠিন না স্যার, মানে আমরা কি একটু স্যার এটা তো আরো বেড়ে গেল না এখন। আমি তো 67% ধরে নিয়েছি ফ্যাক্টরি। আপনি 67% ধরে নিয়েছেন কিন্তু অ্যাকচুয়াল কাজ করছে 58%। আচ্ছা 58%। 11% কম কাজ করছে। আপনি জাস্ট ওইটার অনুপাত বের করছেন, অনুপাত 67 তে যত ছিল পরিমাণ সেটাকে ভাগ দিয়েছেন, অরিজিনালি আপনার 58 মানে সেটা নিচে রেখে 58% এর কতটুকু কাজ করতেছে ওইটা দিয়ে আপনি অনুপাত বের করছেন। ফ্যাক্টরি আপনাকে এতটুকু চাইছিল, এতটুকু 87% আপনি আদায় করে দিতে পারছেন। বুঝা গেছে? ফ্যাক্টরি যতটুকু চাইছিল 67%, ওইটার 87% আপনি আদায় করে নিতে পারছেন। এটা আরো অন্যভাবে আসবে। কিভাবে আসবে? নিচে 67 দেন, নিচে 67 এখানে লেখেন ভালো করে, দাগ দাও, হরে দেন 67, 67, উপরে দেন 58.33।
এটা ভাগ করলেও 0.87 আসবে। জি স্যার পার্সেন্টেজ আচ্ছা স্যার বুঝতে পারছি, তার মানে আমরা ওই যে এটার অনুপাতে আমরা 13% লস করছি। 11% হুম 11% 87 87 না 13% লস। ও আচ্ছা এটা বলছেন স্কুলে 58 আর 11%। ওইটা হচ্ছে 67 হিসাবে 11 হ্যাঁ, কিন্তু 100 হিসাবে নিলে ওটা 13 হয়ে যাবে। এই কোম্পানি যখন প্রমোশন দিবে ইনক্রিমেন্ট দিবে এগুলো দেওয়ার সময় কোম্পানি ভাববে যে আগের মাসে তো আমার ক্যাপাসিটি ইউটিলাইজেশন হয় না, তাইলে এবার কি করতে হবে যে সব হ্যাঁ আচ্ছা আরো জানতে হবে। ওটা অফ করে দেবো, চ্যাপ্টারটা এখানে ক্লোজ।